আচ্ছা দেখ, এখন আমরা বিবি কুণ্ডুর, ঠিক আছে, কত নম্বর স্কুল? এটা 15 নম্বর স্কুল, তাই তো? স্কুল নাম্বার 15, স্কুল নাম্বার 15 তো? দেখে নিস কত নম্বর স্কুল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট পেজ নাম্বারটা 518, 7 নম্বর স্কুল, তাই তো? তাহলে 7 নম্বর স্কুল, পেজ নাম্বার কত? 518। ঠিক আছে, এই পেজের আমরা আগে ফাটাফাট করে এমসিকিউ গুলো বলে দিই, ঠিক আছে, খুব খুব স্পিডে। ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার ইন ব্যাংকিং পার্টনারশিপ বিজনেস বল। 10 জন, একদম ঠিক। ব্যাংকিং বিজনেসে 10 জন হয়, আর অব্যাংকিং মানে নন ব্যাংকিং হলে সেটা 20 জন। তাহলে ব্যাংকিং হবে 10। তারপর হচ্ছে দ্য অ্যাকাউন্ট ওপেন ইন ফিক্সড ক্যাপিটাল মেথড। আমরা জানতাম ফিক্সড ক্যাপিটাল মেথডে দুটো অ্যাকাউন্ট খুলতে, একটা কারেন্ট অ্যাকাউন্ট আর একটা ফ্লাকচুয়েটিং, সরি কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে কি বলছে? অ্যাকাউন্ট ওপেন ইন ফিক্সড ক্যাপিটাল মেথড কি খুলতে হবে? কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর কি বলছে? অ্যাসেট অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট, ঠিক আছে তো? অল অফ দ্য অ্যাবাভ। কারেন্ট অ্যাকাউন্ট মানে এখানে যা দেখে মনে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট হবে, তুই এর অ্যান্সারটা তোর কি হবে? এ হবে, বুঝতে পারলি তো? মানে আমরা জানি কারেন্ট আর ক্যাপিটাল হয়, আমরা জানি কারেন্ট আর ক্যাপিটাল, ক্যাপিটাল দেয়নি এখানে, তাই না? তিনেরটা, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড দ্য পার্টনার আর এন্টাইটেল টু রিসিভ। মানে পার্টনারশিপ ডিডে যদি বলা না থাকে, তাহলে পার্টনাররা কি পাবে? কমিশন পাবে? কোনোদিন পাবে না। ইন্টারেস্ট ক্যাপিটাল পাবে? কোনোদিন পাবে না। অল, সরি কি, ইকুয়াল প্রফিট পাবে, ইকুয়াল প্রফিট, ঠিক আছে। দুজন হলে 1:1, তিনজন হলে 1:1:1, এরকম কোশ্চেন দিয়েছিল একবার, ঠিক আছে, বলেছিল 3 জন পার্টনার, তখন বলে লিখতে হবে 1:1:1, ঠিক আছে, হয়ে গেল ইকুয়াল প্রফিট। নেক্সট কি বলেছে? দ্য রেট অফ লোন মেনশন ইন দ্য অ্যাক্ট। বলে দিয়েছে অ্যাক্টে লোনের ওপর কত পার্সেন্ট ইন্টারেস্ট মেনশন করা হয়? 6%, 6% পার অ্যানাম, ঠিক আছে। নেক্সট, আ বিজনেস হ্যাজ ইটস গুডউইল ইফ ইট আর্নস। আচ্ছা, বিজনেসে গুডউইল আছে, বিজনেস কি আর্ন করবে? নর্মাল প্রফিট, ঠিক আছে তো। তারপর নর্মাল লস, অ্যাবনর্মাল লস, সুপার প্রফিট। বল অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে? বলছে বিজনেসে ধর গুডউইল আছে, বলছে বিজনেস, তোর বিজনেসে সুনাম আছে, তাহলে বিজনেস কি আর্ন করলে বিজনেস সুনাম করে? সুপার প্রফিট আর্ন করলে। হোয়েন সুপার প্রফিট ইজ আর্ন দেন গুডউইল, ঠিক আছে। যদি কোশ্চেনে আর কখনো কখনো অঙ্ক করার সময় যদি সুপার প্রফিট যদি না আসে, তাহলে সেই বিজনেসে গুডউইল নেই। যে বিজনেসে সুপার প্রফিট নেই সেই বিজনেসে গুডউইল নেই। সুপার প্রফিট আছে, দ্যাট মিনস গুডউইল আছে। সুপার প্রফিট মিনস এক্সট্রা প্রফিট, ঠিক আছে, এক্সট্রা প্রফিট আর্ন বাই দ্য ফার্ম। ছয়েরটা, দ্য প্রফিট শেয়ারিং রেশিও মে বি চেঞ্জ অন হুইচ সিচুয়েশন, ঠিক আছে। তাহলে প্রফিট শেয়ারিং রেশিও কখন করার দরকার? অ্যাডমিশনের সময় কি আমরা পিএসআর করি? অবশ্যই করি। রিটায়ারমেন্টের সময় করি পিএসআর? অবশ্যই করি। বোথ এ অ্যান্ড বি, কারেক্ট আনসার হলো বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে। তারপর রিভলিউশন অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট? আর পড়ার দরকার নেই, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, আমি হুট করে মনে করলো পিএলএফ কি অ্যাকাউন্ট দিতে পারে? পিএলএফ কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, শেয়ার অ্যাপ্লিকেশন কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল শেয়ার অ্যালটমেন্ট কি অ্যাকাউন্ট? শেয়ার কল অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? তাহলে এগুলো দিতে পারে, এগুলো কোনটা কি অ্যাকাউন্ট দিতে পারে কিন্তু এর মধ্যে যে কোনো একটাই দিতে পারে, যে কোনো, এতগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারিস। শেয়ার অফ গুডউইল অফ রিটার্নিং পার্টনার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এক্সিস্টিং পার্টনার। মানে শেয়ার অফ গুডউইল, গুডউইলের শেয়ারটা রিটার্নিং, এ তো আর বলার অপেক্ষা রাখে? তোরা রিটায়ারমেন্ট করেছিলি, রিটায়ারমেন্টে গুডউইল ট্রিটমেন্ট করতি, মনে কর গুডউইল ট্রিটমেন্টে যে গুডউইলের যে এন্ট্রিটা করতাম, ওটা কোন রেশিওতে ভাগ করতাম? গেনিং রেশিও। কিন্তু কাদের মধ্যে ভাগ করতাম? ওই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতাম। ক্যাপিটাল এখানে কি বলেছে একটু ভালো করে পড়। বলছে শেয়ার অফ গুডউইল অফ রিটার্নিং পার্টনার, রিটার্নিং যে পার্টনার রিটায়ার করছে তার যে গুডউইলের টাকাটা ডিস্ট্রিবিউট করা হতো অ্যামাং এক্সিস্টিং পার্টনার, মানে যারা ব্যবসায় বেঁচে আছে, মানে যারা ব্যবসা কন্টিনিউ করছে, কোন রেশিওতে ভাগ করতাম? এটা গেনিং রেশিও, পুরো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবি, ঠিক আছে, গেনিং রেশিও, ঠিক আছে, এটা কোনো সন্দেহই নেই এখানে কোশ্চেনে। এবার বলছে এবিসি 3 জন মিলে বিজনেস হয় 2:3:4, এখান থেকে বি বেরিয়ে গেছে, মানে 3 বেরিয়ে গেছে, 3 বেরিয়ে গেছে, রইল কত বল? এ আর সি, স্যার 2 আর 4, 2 আর 4 কে ছোট করলে কি হয়? 1:2, কারেক্ট আনসার 1:2, বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? আচ্ছা, 10এরটা স্যাক্রিফাইসিং রেশিও বলতে কি বোঝায়? স্যার ওল্ড মাইনাস নিউ। হয়ে গেল। পেপারে এমসিকিউ যথেষ্ট সোজা দিয়েছে। মানে দেখ, সোজা তখনই আসবে, কখন আসবে জানিস? তুই যখন ভালো জানিস তখনই সোজা আসবে, ঠিক আছে তো? যত এমসিকিউ সুন্দরভাবে প্র্যাকটিস করা যাবে না, এই সমস্ত এমসিকিউ জলের মতন সোজা লাগবে, ঠিক আছে। আর একটা কথা, এমসিকিউ করার একটাই নিয়ম যে তুমি কমন এমসিকিউ ওইভাবে কমন পারবে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি না, কমন ওইভাবে আশা করবি না। ব্যাপারটা কিন্তু কনসেপ্ট যার ক্লিয়ার সে 24 তাকে কেউ আটকাতে পারবে না। কনসেপ্টটা খুব জরুরি, কনসেপ্ট, বারবার বলছি কনসেপ্ট জরুরি। ম্যাক্সিমাম ক্যাপিটাল মেনশন ইন দ্য মোয়া, ইন দ্য মোয়া অফ আ কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, মোয়াতে ম্যাক্সিমাম ক্যাপিটাল কত বলেছে?
এটা তো তুই আশা করি আইডিয়া করে ফেলেছিস, অপশন পড়ে আইডিয়া করে ফেলেছিস। বলছে মোয়া বুঝিস তো, মোয়া মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, কোম্পানি যদি ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলা হয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ দলিল, মোয়া মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। বলছে মোয়াতে সব লেখা থাকে, মোয়াতে লেখা আছে কি কোম্পানির ম্যাক্সিমাম কত ক্যাপিটাল হতে পারে। এটা কি এমনি ম্যাক্সিমাম ক্যাপিটাল বলতে কি বোঝায়? অথরাইজ ক্যাপিটাল, ব্যাস তোর অ্যান্সার হয়ে গেছে। শুধু লাস্টে একটা কথা জুড়ে দিয়েছে, মোয়া জুড়ে দিয়েছে, মোয়া। জাস্ট একটু মোয়া জুড়ে দিয়েছে, আর কিছু নেই। তোকে যদি বলতো ম্যাক্সিমাম ক্যাপিটাল, কোম্পানি ম্যাক্সিমাম ক্যাপিটাল বলতে কি বোঝায়? অথরাইজ ক্যাপিটাল, জাস্ট একটু মোয়া জুড়ে দিয়েছে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অথরাইজ ক্যাপিটাল কথা মোয়াতেই লেখা আছে, ঠিক আছে তো? আচ্ছা, বলছে দ্য প্রভিশন অফ ইস্যু অফ শেয়ার প্রিমিয়াম, এ তো কতবার বলেছি বল না? তো হ্যাঁ, তোর মানে আমরা যে সিকিউরিটিজ প্রিমিয়াম করতাম না, ওই সিকিউরিটিজ প্রিমিয়াম সংক্রান্ত যে নিয়ম কানুনগুলো, সেটা আমাদের কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে? সেটা কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে। এবার আমি তোকে বলি, এটা মানে নতুন নিয়ম 52, কিন্তু পুরনো নিয়ম কি ছিল জানিস? 78। পুরনো নিয়ম 78 ছিল। তোরা তোদের বইটা ফলো করতে পারিস, বইটা দেখবি লেখা ছিল পুরনো নিয়ম 78। দাঁড়া 1 মিনিট, আমি বলে দিচ্ছি। আগে 78 ছিল, এখন কিন্তু 52 হয়েছে। তো এখানটায় বলে দিচ্ছি, বইতে ওরা যে কোশ্চেনে অ্যান্সার দিয়েছে, এটা কিসের অ্যান্সার দিয়েছে? ওরা পুরনো নিয়মের অ্যান্সার দিয়েছে, বুঝিস তো? ওরা বইতে যে অ্যান্সার দিয়েছে, মানে আমি বলবো না বইতে ভুল দিয়েছে, তুই বলি স্যার এই যে বইয়ে যে অ্যান্সার দিয়েছে, বইতে কি ভুল দিয়েছে? ওরা 78 দিয়েছে। আরে বইতে পুরনো নিয়মের অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? পুরনো নিয়ম মানে বুঝিস তো, 2013 আগে যে নিয়মটা অ্যাপ্লাই ছিল, 2013 আগে যে নিয়মটা অ্যাপ্লাই ছিল। কি বললাম বুঝতে পারলি? এখন কিন্তু বর্তমানে 52, তুই যে একদম ঠিক বলি, বর্তমানে 52, কিন্তু আগে 78 ছিল। ঠিক আছে, তোকে আমি বলে দিলাম, আমি অ্যান্সারটা বলে দিলাম, ঠিক আছে? কি বললাম বল, এই কি বললাম? 78 কখন? 78 আগে ছিল, কিন্তু এখন কত? 52। তাহলে কি অ্যান্সার করবি সেটা তুই বুঝে নে, কারণ এখানে লিখে দেয়নি কিছু, এ না বি। তো যখন আমার মতে বলে পার্সোনালি, আমার সাজেশন বলে এটা কি লেখা উচিত, তুই বল কি লিখবো? বই থেকে ঠিক দিয়ে, আমি বলে বইতেও ঠিক দিয়েছে, আমি বলছি বইতে ঠিক দিয়েছে। 52 ঠিক, 78 ঠিক, কারণ এখানে কোথাও বলে দেয়নি 2013 সাল, ঠিক আছে তো? তো যেখানে 2013 সাল বলছে না, তার মানে তোকে পুরোনো নিয়ম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে তুই 78 লিখতে পারিস, ঠিক আছে তো? যেহেতু তোর এখানে তোর আগেকার দিনে এমসিকিউ কি ছিল বলতো? তুই কোনো কনক্লুশন দিতে পারিস না। ভালো করে মনোযোগ সহকারে শোন, এরকম যেখানে ডিবেট এমসিকিউ থাকবে না, সেখানে কনক্লুশন দিবি, কনক্লুশন, বুঝিস তো? তোর তো ওখানে এমসিকিউর ওখানে কনক্লুশন দিতে পারিস, কনক্লুশন দেওয়ার জায়গা আছে তো। তুই লিখবি কারেক্ট অ্যান্সার, লিখবি 78, ব্র্যাকেটে লিখে দিবি অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 50 সেকশন 52। ও টাচ দিতে পারবে না। তার মানে বলবি না স্টুডেন্ট জানে। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে আর কোনো কাটার জায়গা নেই। আমার কথাটা বুঝেছিস কি বললাম? কি বললাম বুঝতে পারলি তো? ওটা অ্যান্সারটা লিখবি 78, নিচে লিখবি আ কনক্লুশন বলে হেডিং দিয়ে দিবি। কনক্লুশন দিয়ে লিখবি যে অ্যাজ পার লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013, ঠিক আছে? সেকশন 52। কাটার জায়গা নেই। ঠিক আছে তো? আচ্ছা, নেচার অফ সিকিউরিটিজ প্রিমিয়াম কি? এটা বল, এটা আমাকে অ্যান্সার দে। হ্যাঁ, হ্যাঁ। ক্যাপিটাল প্রফিট, একদম ঠিক, ক্যাপিটাল প্রফিট। আচ্ছা, তোকে যদি সিকিউরিটিজ প্রিমিয়াম তো ক্যাপিটাল প্রফিট, তোকে যদি বলি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এটা কি? ক্যাপিটাল ল। আচ্ছা, এগুলো জেনে রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ অ্যান্ড প্রফিট? এটা কেউ জানিস? সেটা আমি বলি। ইস্যু অফ বোনাস, একদম পারফেক্ট অ্যান্সার, একদম ঠিক অ্যান্সার দিয়েছে, একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা খুব জানা জরুরি। এই যে ক্যাপিটালাইজেশন রিজার্ভটাকেই বলা হয় বোনাস শেয়ার, ঠিক আছে তো? ক্যাপিটালাইজেশন রিজার্ভ, এটা তুই যে আমাকে ক্যাপিটালাইজেশন রিজার্ভ অ্যান্ড প্রফিট, অ্যাকচুয়ালি বোনাস শেয়ার ব্যাপারটা একটু আইডিয়া আছে। বোনাস দেওয়া, বোনাস, তুই কোম্পানি চাকরি করছিস, পুজোর সময় তোকে একটা বোনাস দেয়, জানিস? বোনাস যখন দেয়, বোনাসের জন্য কি তোকে কাজ করায় এক্সট্রা? বল দেখি। তোকে পুজোর সময় না স্যার এক্সট্রা কাজ করে দাও, ফ্রিতে দেয়। তখন কোম্পানিতেও তাহলে কখন কোম্পানি তোকে বোনাস দেয়? বেসিক্যালি দেখা যায় অনেক সময় এরকম সময় বোনাস দেয়, কোম্পানি যখন প্রচুর লাভের মুখ দেখে না, তখন এমপ্লয়ীদের মধ্যে লাভের টাকাটা কিছু অংশ বেটে দেয়, মানে ভাগ করে দেয়, এটা বোনাস হিসেবে দেওয়া হয়। তেমনি কোম্পানিতে যখন প্রচুর লাভ করে না, তখন কোম্পানি তাহলে কাদের টাকায় লাভ করলো? শেয়ার হোল্ডারদের টাকা দিয়ে লাভ করলো তো, ওদের টাকা ইনভেস্টমেন্ট থেকেই তো লাভ হয়েছে। কোম্পানি কি করে, যখন প্রচুর টাকা লাভ হয়, লাভের কিছু অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বেটে দেয়, ডিভিডেন্ড হিসেবে বেটে দেয়, ঠিক আছে? ডিভিডেন্ড হিসেবে বন্টন করে দেয়, ঠিক আছে? ভাগ করে দেয়। তো আর এটাই হচ্ছে এটাই হচ্ছে এটা যে বোনাস ডিভিডেন্ড বলা হয়। কোম্পানি বলছে তোমাদেরকে আমি বোনাস শেয়ার দিলাম, শেয়ার হোল্ডার আমাদের দরকার নেই, আমাদের টাকা নেই, আমরা নেবো না। বলছে তোমাদের টাকাই তো আমি তোমাদের ফ্রিতে দিলাম, কোম্পানি ভালো যাচ্ছে এখন।
তাহলে ফ্রিতে বোনাস শেয়ার দিলাম, তখন ওদের থেকে 1 টাকাও নেবে না, তাহলে ফ্রিতে বোনাস শেয়ার দেয়, তাহলে কোম্পানি টাকা আসলো, কোথা থেকে দেবে? আরে কোথা থেকে দেবে? কোম্পানির রিজার্ভে প্রচুর টাকা আছে এই সময়, প্রচুর টাকা আছে, রিজার্ভ থেকেই ওদেরটা দেওয়া হয়। তাই এই জন্য বলছে দেখ, ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ অ্যান্ড প্রফিট, যখনই ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ অ্যান্ড প্রফিট পাবি, আর কোনো চোখ বন্ধ করে বোনাস শেয়ার লিখে দিবি, চোখ বন্ধ করে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু দেখলি, এই কোশ্চেনটা ধর পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দেয়, এটা আনকমন কোশ্চেন, অনেকের কাছে কিন্তু এই কোশ্চেনটা আনকমন, ঠিক আছে? হ্যাঁ বল। আচ্ছা যাই হোক, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, ডিসকাউন্ট মানে অ্যাকচুয়ালি দেখ, এই যে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অ্যাজ পার লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013, এটা যদি দেয়, এটা যে কোম্পানি বিশাল বড় মানে মানে কি বলবো, মানে কোম্পানির বিশাল বড় একটা পানিশমেন্ট হয়। মানে এখনকার দিনে লেটেস্ট কোম্পানি 2013 বলছে যে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে, ডিসকাউন্ট শেয়ার ইস্যু করলে বিশাল লম্বা চওড়া একটা ফাইন দিতে হবে, বুঝতে পারলি? তাহলে কেউ চায় না। এই জন্য আমরা যখনই অঙ্ক করবো, ডিসকাউন্ট অন শেয়ার নেই অঙ্কে, ও নেই, আগে ছিল 2013 সালের আগে যে আইনটা ছিল, সেই আইনে ছিল কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারতো, কিন্তু এখন বর্তমানে কোম্পানি ডিসকাউন্ট শেয়ার ইস্যু করতে পারে না। যাক, দিয়েছে তো, কোশ্চেন তো দিয়েছে, না আমাকে তো অ্যান্সার দিতে হবে, ক্যাপিটাল লস, বুঝেছিস তো, যেটা আমি কিছুক্ষণ আগে অলরেডি বললাম, তাই তো? কিছুক্ষণ আগে বললাম তো। তারপর বলছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফরফিচার অফ শেয়ার্স ইজ ইউজড ফর, আচ্ছা, অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফরফিচার অফ শেয়ার্স, আচ্ছা, is used fully refunded, not refunded, partly refunded, deposit in government account. Not refunded. এটা কত? 15-16 নম্বর কোশ্চেনটা, বি, নট রিফান্ডেড। হ্যাঁ, এটা দেখ, তোদের একটা না, তোকে আমি ইংলিশে নোটটা পাঠিয়েছিলাম, জানি না, আমার দেখতে হবে, কারণ ওই কোশ্চেনটা আমি সাজেশনটা তোদের দিয়েছিলাম, ওই যে কোনটা বলতো, সারেন্ডার শেয়ারের সঙ্গে ফরফিচার শেয়ারের পার্থক্য, একটু দেখিস তো। ওই নোটটা লিখেছি ইংলিশে, ঠিক আছে? ইংলিশ নোটটা লিখেছি, তো আমাকে দেখিস তো, বলিস তো, পাঠিয়েছিলাম কেন, গ্রুপে দেখবি, হ্যাঁ? অনেকদিন আগে থাকতে পারে, একটা পিডিএফ করেছিলাম যার মধ্যে ক্যাশ ফ্লো থিওরি গুলো আছে, আর একটা হচ্ছে কোম্পানির থিওরি গুলো আছে, দেখিস তো, না থাকলে আমাকে বলিস, আমার কাছে করা আছে, আমি পিডিএফটা সেন্ড করে দেবো, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? পিডিএফটা সেন্ড করে দেবো, কারণ ওই কোশ্চেনটা, থিওরি কোশ্চেনটা অবশ্যই পড়ে যেতে হবে, কারণ তোদের কোনো বইতে নেই না, আমি অনেকগুলো ক্লাসে টুয়েলভের বই ফলো করেছি, কোনো বইতে ওই কোশ্চেন অ্যান্সারটা লেখা নেই। সেটা কি বললাম? শেয়ার ফরফিচারের সঙ্গে শেয়ার সারেন্ডারের পার্থক্য, ডিফারেন্সটা আমি ওটা লিখেছি, ঠিক আছে তো? 4-5টা পয়েন্ট তৈরি করেছি, সোজা পয়েন্ট তুলেছি, ঠিক আছে তো? আমাকে একটু দেখে জানাস, ঠিক আছে? মেসেজ করিস। আচ্ছা দেখ, এখানে কি বলছে, অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফরফিচার শেয়ার, তার কোনো শেয়ার হোল্ডার থেকে টাকা পেলো, টাকা দিতে পারলো না, তার ওর শেয়ারগুলো কোম্পানি ফরফিট করলাম, ফরফিট করলে কি কোম্পানি, স্যার ফরফিট করলেন মানে কি, ধর ওকে আমি 100টা শেয়ার দিয়েছিলাম, 100 শেয়ার থেকে কেড়ে নিলাম, স্যার ও তো কোম্পানিকে টাকা দিয়েছিল, কোম্পানি টাকা জীবনে কোনদিন ফেরত দেবে না, তো ওর টাকাটা ফরফিট হয়ে গেল। তাহলে কি বলেছে? নট রিফান্ডেড। কারণটা বোঝাই, কারণটা অ্যানালাইসিস করে দিলে ব্যাপারটা কি হচ্ছে, মানেটা বোঝালাম, কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি, এই জন্য পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। 17টা, প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স, আমরা যে শেয়ার ফরফিট করছি সেই শেয়ারগুলো প্রফিট হলে, এটা বলার অপেক্ষা রাখে, অ্যান্সার বুঝেই গেছিস, ক্যাপিটালিজম হবে, কোথায় ট্রান্সফার করি? ক্যাপিটালিজম। তারপর কি বলছে, ইফ হায়ার শেয়ার অফ 100 ইচ ইস্যুড 5% ডিসকাউন্ট, তো আর বলার দরকার নেই, 100 টাকা শেয়ার 5% ডিসকাউন্ট মানে 95 টাকা, তাহলে 1000 ইন্টু 95 মানে 95,000 টাকা আসছে। 19টা, অ্যাকাউন্ট, আর কোশ্চেন বললাম, দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্ট বলা আছে, কত নম্বর? S3। AS3, ঠিক আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অপারেটিং, এর মধ্যে কোনটা অপারেটিং অ্যাক্টিভিটিস নয়, এর মধ্যে কোনটা অপারেটিং অ্যাক্টিভিটিস নয়, দেখা যাক। সেল অফ ইনভেস্টমেন্ট তো ইনভেস্টিং ক্যাশ ফ্লো, ঠিক, এটা অপারেটিং নয়, এটা অপারেটিং নয়, তাহলে 20টা কত হলো? ডি। 21, ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিভিডেন্ড পেড ইজ শোন আন্ডার হুইচ হেডিং, ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কি বলছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডিভিডেন্ডটা পে করায়, বল না? ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। একদম ঠিক। কি বলতো? ডিভিডেন্ড রিসিভ বলে ইনভেস্টিং, মনে রাখতে হবে এগুলো। এইগুলো কিন্তু এমসিকিউ না আসলেও কিন্তু কোশ্চেন আসতে পারে, এমন আমি তোদের বলছি লং কোশ্চেনে, মানে বুঝতে পারলি? 4-5টা পয়েন্ট দিয়ে দিল, বললো কোনটা কোন অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো অকার ইন হুইচ, কোনটা থেকে ক্যাশ ইনফ্লো হয়? ক্যাশ ইনফ্লো মানে কি? টাকা আসছে, তাহলে কোনটা? স্যার সেল অফ ফিক্সের টাকা আসে, ইস্যু অফ শেয়ার টাকা আসে, বোথ হয়ে গেল। 23, ক্যাশ আউটফ্লো ফর পারচেজ অফ নিউ মেশিনারি, নতুন একটা মেশিন কিনলে টাকা আসে না যায়? টাকা যায়, এটা তো আউটফ্লো, তাহলে এটা কোনটা? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখ লাস্টের দিকে, ট্যাক্স পেড ইজ শোন আন্ডার হুইচ অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোন অ্যাক্টিভিটি তো ট্যাক্স পেড আসে, বল? অপারেটিং অ্যাক্টিভিটিস, একদম পারফেক্ট। আমি এমনি জিজ্ঞাসা করছি, বুঝে গেছি, পেয়ে গেছি আমি, কিন্তু আমাকে বল, আমি আগের দিনও বলছিলাম বারবার করে, যে ট্যাক্স ধর তোর ব্যালেন্স শিট আছে, তুই ট্রিটমেন্টটা কেমন করতি বল না? ভুল হোক কোনো সমস্যা নেই, একটা ওপেনিং আর একটা ক্লোজিং, ওপেনিংটা কি করতাম, ক্লোজিংটা কি করতাম, বল দেখি।
ওপেনিংটা ট্যাক্স পেড বলে অপারেটিং থেকে লাস্টে সবার নিচে গিয়ে মাইনাস করতাম, তাই তো? একদম ঠিক। আর একটা ক্লোজিংটা কি করতাম বল? প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় ওখানে যোগ করে দিতাম। হ্যাঁ, মনে এই যে এটা করতে তুই মনে করবি, তখন ট্যাক্সটা অনেক সময় গুলিয়ে যায়। এইগুলো কিন্তু ক্লিয়ার করে নিবি। যেমন ডিভিডেন্ড বলেছিলাম, ডিভিডেন্ডটা কি বলেছিলাম? স্যার ক্লোজিংটা ওই আপনি প্রফিট বিফোর ট্যাক্স করার সময় যোগ করবেন, আর ওপেনিংটা ফাইন্যান্স থেকে মাইনাস করবেন। এইগুলো নিজে যত রিড করবি না, স্টাডি করবি না, তোর কোনোদিন ভুল হবে না। যাই হোক, বলে দিলাম। এবার দেখ এসএকিউ গুলো জাস্ট একটু বলে দিই কি দিয়েছিল কোশ্চেনটা। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? এ তো আর বোঝানোর কিছু নেই, এমনি বুঝেই গেছিস। নোটে লেখানো আছে। ফিক্স ক্যাপিটাল কাকে বলে? নোটে লেখানো আছে। বলছে রাইট আর নেম অফ এ মেথড অফ মানে ভ্যালুয়েশন অফ গুডউইল ভ্যালু বের করি তো, তার মেথড বল না, যে কোনো একটা মেথডের নাম বল না। ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটাল লিখলে হবে না, লিখতে হবে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট বা ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট। তুই একটা মেথড লিখে দে, সুপার প্রফিট লিখে দে, এভারেজ প্রফিট লিখে দে, ওয়েটেড এভারেজ প্রফিট লিখে দে, তারপর কি বল অ্যানুইটি মেথড লিখে দে। অনেক মেথড আছে, যে কোনো একটা মেথড লিখলেই হবে। ঠিক আছে তো? রিভ্যালুয়েশন প্রিমিয়াম ফর গুডউইল কাকে বলে? বুঝে গেছিস। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? বুঝে গেছিস। বলতে হবে না, এগুলো নোটে লেখানো আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ বল পাবলিক কোম্পানি ম্যাক্সিমাম মেম্বার আনলিমিটেড। একদম ঠিক অ্যান্সার দিচ্ছে ও, একদম ঠিক অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে তো? ঠিক আছে, একদম ঠিক আছে। এক্সাইটেড হয়ে অ্যান্সার দিতে গেলেই তো ভুল হয়ে যাবে। ঠিক আছে তো? পরীক্ষার হলেও যখন কোশ্চেন পাবো এক্সাইটেড হবি না, তাই না? একদম ঠিক অ্যান্সার। কারণ মনে আছে তো বল, ম্যাক্সিমাম মেম্বার কত ছিল? পাবলিকের ম্যাক্সিমাম কত ছিল? আর প্রাইভেটে কত ছিল? 50। 50টা। এখন 2 থেকে 50, 2 থেকে 50। ঠিক আছে তো? ওই তো বললাম, ওই নতুন নিয়মটা চেঞ্জ হয়েছে। এবার তুই দেখবি তোর পরীক্ষার অপশনটা কি বলছে। আর যদি অপশন না দেয়, ধর এসএকিউ দিল, তাহলে কিন্তু কনক্লুশন দিতে হবে। আগে কি ছিল, এখন কি হয়েছে। কারণ যে খাতা দেখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সে কিন্তু এটা চায়। বুঝতে পারলি তো? আগে কি ছিল, এখন কি হয়েছে, এটা দিয়ে দিবি। তাহলে আর কোনো মানে তুই কি জানছিস, তুই তো যা বুঝতে পারছিস না ও কি চাইছে। ও নতুন চাইছে না পুরনো চাইছে? তোকে কনক্লুশন দিতে হবে। আর যদি তুই সিবিএসই বা আইসিসি বোর্ড হতি, আমি বলতাম সরাসরি তুই নতুনটাই লে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো কোনো ভরসা নেই। তো যাই হোক, এটাই বললাম। এই হয়ে গেল। তারপর কি বলছি ধর, এখানে দেখ বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রাইভেট কোম্পানি। দেখ বলতে না বললে পরের কোশ্চেন দিয়েছে, দেখিস? তার মানে তুই কিন্তু এই কোশ্চেনটা ভালো করে পড়ি। দেখ আমাকে যদি বলিস স্যার এমসিকিউ, আমি বলবো কি জানিস? আমি বলবো তুই কোম্পানি মেম্বারটা দেখে যা। মিনিমাম, ম্যাক্সিমাম, প্রাইভেট হোক বা পাবলিক হোক। ব্যাস এইটা পড়ে নিবি, তাহলে তুই যাই এমসিকিউ দিক হয়ে গেল। এটা হচ্ছে কমন। পার্টনারশিপ বিজনেসে মেম্বার কতজন? মিনিমাম, ম্যাক্সিমাম। ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাংকিং এ কত, নন ব্যাংকিং কত। এরকম ভাবে প্যাটার্ন ভাবে এমসিকিউ পড়তে হয়। ঠিক আছে তো? আচ্ছা দেখ কি বলে তারপর, হুইচ অ্যাকাউন্ট ইজ ডেবিটেড অ্যাট দ্য টাইম অফ ফরফিট অফ শেয়ার। শেয়ার ফরফিট করার সময় কোন অ্যাকাউন্টকে ডেবিট করি? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। একদম পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে তো? হোয়াট ইজ কোম্পানি? এটা কি শেখাবো, কোম্পানি কাকে বলে? এই কোম্পানি কাকে বলে এটা কি বলবো? তো ক্লাসে কতবার পড়িয়েছি, আর নোট লেখানো আছে। হোয়াট ডু ইউ মিন বাই লিমিটেড লাইবিলিটি? মানে সীমাবদ্ধ দায় কাকে বলে? ঠিক আছে, লিমিটেড লাইবিলিটি। আচ্ছা, বইতে আছে, দেখে নিবি। ঠিক আছে? আর না পেলে আমাকে বলবি, আমি লিখে দেবো। আমাকে মেসেজ করবি, আমি লিখে দেবো। ঠিক আছে তো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে? আর হোয়াট ইজ ক্যাশ বুক? বেকার কোশ্চেন, ক্যাশ বুক কাকে বলে তোকে জীবনে দেবে না। ঠিক আছে? ক্যাশ বুক কাকে বলে দেবে না। তো ঠিক আছে, এখানে দিয়েছে। তাহলে একটা কোশ্চেন ছিল না, আমরা কি বলেছিলাম বল? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর ক্যাশ বুকের পার্থক্য, তাই তো? তো ঠিক আছে, তুই তো না পড়লেও তুই লিখে দিতে পারবি। তুই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সঙ্গে ক্যাশ বুকের পার্থক্য পড়ে ফেলেছিস। তো ওখানেই তো প্রথমে কাকে বলে পড়ে নিয়েছিস। তো এমনি লিখে দে। একই না? বল। হোয়াট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট? বহুবার বলেছি, নোটে লেখানো আছে ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে। ঠিক আছে? স্যাক্রিফাইসিং রেশিও। আর কি বলবো, এটা স্যাক্রিফাইসিং রেশিও। আচ্ছা বল, আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি কোন মেথডে করি? ডাইরেক্ট মেথডে করি না ইনডাইরেক্ট মেথডে? ইনডাইরেক্ট মেথডে। ও বলেছে হোয়াট ইজ ইনডাইরেক্ট মেথড অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কোশ্চেন পড়েছিস, এমনি ওখান থেকে বানিয়ে লিখতে পারি। লেখা চেষ্টা করতে পারি যে ইনডাইরেক্ট মেথড ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি। বেসিক্যালি ডাইরেক্ট মেথডে কি হয়, ডাইরেক্ট নেচার দেখা হয়। আর ইনডাইরেক্ট মেথডে মানে প্রফিটটাকে কনসিডার করে, প্রফিট ধরে করা হয়। জানিস তো ডাইরেক্ট মেথড কিভাবে করতে হয়? ডাইরেক্ট মেথড বের করার ফর্মুলা হচ্ছে সেল মাইনাস পারচেস। সেল, বুঝতে পারছিস তো? আমি বলেইছি, দেখ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ডিফারেন্সটা দেখ। কিছু কোশ্চেন বইতে থাকবে না অ্যান্সার, বাট তোর কিছু আলোচনার মাধ্যমে তোর অ্যান্সার বেরিয়ে আসবে, বুঝতে পারলি তো? আলোচনার মাধ্যমে তুই নিজেও লিখতে পারবি। ডাইরেক্ট ইনডাইরেক্ট তো বলতে হবে না। দেখ ইনডাইরেক্ট মেথড তুই কি করে করতি, মনে কর। বলি স্যার, আমরা সবার প্রথম করতাম পিবিটি, তাই তো? এসে যোগ করতাম কি বল? নন ক্যাশ, আর নন অপারেটিং, তার থেকে মাইনাস করতাম নন অপারেটিং ইনকাম। নন ক্যাশ ইনকাম বলতে পারিস, নন ক্যাশ।
তাই তো? নন অপারেটিং এক্সপেন্সেস কি লিখতাম বল? নন ক্যাশ এক্সপেন্সেস আর নন অপারেটিং ইনকাম। নন ক্যাশ ইনকাম লিখতাম এখানে, নন ক্যাশ ইনকাম লিখতে পারিস, এই লিখতাম। এটা করে কি বেরোতো? তাকে বলতো অপারেটিং প্রফিট, মনে পড়ছে তো? এটা ছিল ইনডাইরেক্ট মেথড। আর ডাইরেক্ট মেথড কি বলে জানিস তো? সেল। কি সেল? ক্যাশ সেল। ক্যাশ সেল। আমি ক্যাশে গুডস সেল করি তো ঠিক আছে, আজকে কাউকে তো ধারে গুডস বিক্রি করতে, যাকে ধারে গুডস বিক্রি করি তার থেকে কি পাবো? কালেকশন হবে। কালেকশন ফ্রম ডেটার্স। হয়ে গেল। এর থেকে মাইনাস হবে কি বল? ক্যাশ পারচেস। আর কি লিখবো বল? পেমেন্ট টু ক্রেডিটার্স, হ্যাঁ কি না? কি বুঝতে পারছিস, বুঝতে পারছিস না? মাইনাস কি লিখবো? ওয়েজেস, স্যালারি। ঠিক আছে, মনে করার চেষ্টা কর। তুই যখন ইনডাইরেক্ট মেথড করতে, তুই ওয়েজেস স্যালারি নিয়েছিলি কোনদিন? নিতি না। মানে এখানে কি আসে? অপারেটিং নেচারের আইটেমগুলো, অর্থাৎ বিজনেস পরিচালনা করতে গেলে যেই জিনিসগুলো লাগে, পারচেস, সেল, ওয়েজেস, স্যালারি, রেন্ট, এইগুলো। বুঝতে পারলি তো? এটাকে অপারেটিং প্রফিট, এটা হচ্ছে ডাইরেক্ট। বুঝতে পারলি? তাহলে তুই জানতে পারলি তো ডাইরেক্ট জিনিসটা কি, ইনডাইরেক্ট জিনিসটা কি, তফাৎটা বুঝতে হবে তোকে। ঠিক আছে তো? তুই যদি কিছু লিখতেও না পারিস, যেটা বললাম ইনডাইরেক্ট মেথড, তুই আমি ফর্মুলা বললাম তো, ওটা লিখে দিলেও তোর নাম্বার পেয়ে যাবি। ইনডাইরেক্ট মেথড ফলো করা হয় কোনটা থেকে? প্রফিট থেকে এগোনো হয়। প্রফিটটা কনসিডার করা হয়। পলিসিনে কাকে বলে? নোটে লেখানো আছে। ঠিক আছে? এই ছিল ব্যাপার। তো ঠিক আছে, এবার আমরা পেজের অঙ্কগুলো করো। আচ্ছা দেখ, প্রথমে প্রথমে আমরা একটা করে একের দাগের অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে তো? একের দাগের অঙ্কটা কি বলেছে? বলছে অন 1st January 2016 আমন অ্যান্ড বিমন এন্টার্ড ইনটু আ পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ আ ক্যাপিটাল 40,000 আর 30,000। ঠিক আছে? দে ডিসাইডেড টু শেয়ার প্রফিট অ্যান্ড লসেস অ্যাজ পার দেয়ার ক্যাপিটাল রেশিও। তাহলে ক্যাপিটাল রেশিও মানে ওদের রেশিও কত হয়? 4:3। এটুক বুঝে গেলাম আমরা। ঠিক আছে? দেয়ার পার্টনারশিপ ডিড অলসো প্রোভাইডেড ফর দ্য ফলোইং। আইওসি বলেছে 12%, আইওডি বলেছে 10%, তবে পার্টনাররা ড্র করেছে 6,000 আর 9,000 টাকা করে। ঠিক আছে? আমন 300 টাকা করে প্রতি মাসে স্যালারি পায়। আর বিমান 2% কমিশন পায় সেলের উপর। আর সেল কত বলেছে অঙ্কে? 2.5 লাখ টাকা। তো নেট প্রফিট বলে দিয়েছে কত? 3 লাখ টাকা। সুন্দর একটা সোজা একটা অঙ্ক তোদের সামনে, তোদের চোখের সামনে দেখতে পাচ্ছিস। ভেরি ভেরি ইজি একটা অঙ্ক দিয়েছে। আমি লিখে অঙ্ক করে সময় নষ্ট করবো না, বুঝতে পারলি তো? কারণ লেখালেখি করে তো জানিস, ডাইরেক্ট করে ফেলছি। জাস্ট এটা লিখি, অ্যাকাউন্টের নাম ডেবিট ক্রেডিট, এখানে লিখবো ডেবিট ক্রেডিট। এখানে কি লিখবো বল? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। লেখ। দেখ, আমরা উপরে ইন দা বুকস অফ লিখলাম না বা নিচে ফর দ্য এন্ড লিখলাম না, জানিস এইগুলো লিখে আমি সময় নষ্ট করতে চাইছি না, বারবার বলছি সময় নষ্ট করবো না। এর জায়গায় আর একটু বেশি অঙ্ক করানো যাবে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে কি লিখবো? স্যার বাই নেট প্রফিট লিখুন, মানে বাই পিএল লিখে ব্যাকেটে নেট প্রফিট লেখ। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে ব্যাকেটে লেখ নেট প্রফিট। ওটা ফাইল। নেট প্রফিট কত বলছে স্যার? 3 লাখ টাকা। নেট প্রফিট বলছে 3 লাখ টাকা, লিখে দে 3 লাখ টাকা। ডেবিটে কি লিখবো? টু আইওসি, লেখ টু আইওসি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। নাম কি ছিল ভদ্রলোকদের? ঠিক আছে, ভদ্রলোকদের নাম কি ছিল? নাম ছিল যে তোর আমান আর বিমান। লেখা আমান আর বিমান। আমান। আমান কত ছিল? আমানের ক্যাপিটাল কত ছিল? আমানের ক্যাপিটাল দেখ, আমানের ক্যাপিটাল কত ছিল? 40,000, বিমানের ছিল 30,000। 40 আর 30, তাহলে এখানে লিখবো 40,000 আর এখানে লিখবো 30,000। তো পার্সেন্টেজ কত ছিল অঙ্কে? 12%। 40,000 টু 4 × 48, 4,800। আর 3 × 36, 3,600। ঠিক আছে? তোরা না চেষ্টা করবি রুপিসে দুটো ঘর করবি। রুপিসে দুটো ঘর করবি। তোরা তো বাচ্চা, তো শুনছিস তো? তোরা তো বাচ্চা, দুটো করে ঘর করিস, মাথায় রাখিস। হ্যাঁ, দুটো করে ঘর করবি তোরা প্রত্যেকে। তোরা প্রত্যেকে দুটো করে ঘর করবি। বড় হবি, কলেজ হবি, তখন একটা করে ঘর করিস, দুটো করে করিস। ঠিক আছে? বেঁকে ফেকে গেলে ওখানে মধ্যে প্রচুর নাম্বার কাটবে কিন্তু। দুটো করে দাগ কাটবি। শুধু কেটেছি, দুটো করে ঘর, দুটো করে দাগ কাটিস। ঠিক আছে তো? তো আমার কথাটা বুঝতে পারছিস? দুটো করে দাগ কাটবি, পরের করে দুটো করে দাগ কাটবি। আচ্ছা, 4 আর 3 7।
7 আর ওখানে 1400 মানে 8,400, তাই তো? কি রে 8,400 হয়েছে তো? নেক্সট চলে আসি আমরা ইন্টারশন নয়েজকে এটা লিখি বাই ইন্টারশন নয়েজ লিখ বাই আইওডি কি লিখবো? আমান আর বিমান। তা আমানের ড্রয়িংস কত ছিল দেখ, কোশ্চেনে বলেছিল একজনের 6,000, একজনের 9,000, একজনের 6,000, একজনের 9,000। কত পার্সেন্ট ছিল? 10% করে ছিল না রে? আর কবে টাকা তুলেছে কিছু বলেনি, আর না বললে বছরের মাঝখানে মানে 6/12 করতে হবে। তাহলে কত? 6,000 10% 600, 600 হাফ, এখানে 300 লিখলাম ছোট করে, আর এখানে হচ্ছে 9,000 10% 900, 900 হাফ 450। তাহলে কত হলো অ্যান্সার? 750। ঠিক আছে, তাহলে এটা হলো 3 নম্বর কি বলছে? আমান ইজ টু গেট 300 টাকা পার মান্থ স্যালারি। তাহলে লিখবো কি? টু আমান স্যালারি 3,600, লিখ টু আমান স্যালারি, কত হবে? 3,600। কত? 300 ইন্টু 12, 3,600। নেক্সট কি বলেছে তোর? বলছে বিমান ইজ টু গেট 2% কমিশন অন সেলস, 2% কমিশন অন সেলস। সেল কত ছিল? 2.5 লাখ, 2.5 লাখের 2% 5,000 হয়। লিখবো টু বিমানস কমিশন। কত বলেছে বল? 2.5 লাখের 2% কত হয়? 5,000 টাকা। 2.5 লাখের 2% 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা, আর তো কিছু নেই, এবার মেলাবো। প্রফিট 3 লাখ ছিল না 30,000 ছিল না? 3 লাখ। 3,0750। তার থেকে মাইনাস করে এগুলো সব একটা করে দেখ কত বেরোচ্ছে। কি লিখলাম? ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। জাস্ট একটু আমাকে একটু বল তোরা, কত বেরোলো ব্যালেন্স? আমাকে সামনে ক্যালকুলেটার নেই। 3,750 থেকে এগুলো বাদ দিয়ে কত হয়েছিল রে? 283,750 বাদ দিয়ে হয়েছিল 283,750। জাস্ট একজন অ্যান্সারটা মিলেছে কিনা, অমন আর বিমান একজন অ্যান্সার মিলেছে কিনা। 4:3 মানে 4/7 আর 3/7। 283,750 ডিভাইড বাই 7 ইন্টু 4 কত হচ্ছে? প্রথমটা অ্যান্সার কি? 162, 143। আর হচ্ছে 121,607। এটাই অ্যান্সার পেয়েছি। বই দেখতে অ্যান্সার এটা আছে কিনা। ক্যাপিটাল রেশিও বলেছিল তোর 4:3 হবে। কি অ্যান্সার বলে দিয়েছে? কোন সেন্সে 13,000 হয় তুই বল? কোন সেন্সে 13,000 হতে পারে? তুই আমাকে বোঝা। তুই 13,000 হতে পারে কেন? 13,000 হতে পারে? তুই দেখ 13,000, 3 লাখের জায়গায় 30,000 করে দেখ, 13,000 হতে পারে। দেখ এমনি জাস্ট করে দেখ। ও আচ্ছা, আমি জানি না। এখানে অ্যান্সারে তো কোনো ভুল নেই, 30,750, তার থেকে মাইনাস কর 8,400, তার থেকে মাইনাস কর 3,600, তার থেকে মাইনাস কর 5,000। কত বেরোলো? 13,700 বেরোচ্ছে। তখন ওরা কোশ্চেন দিয়ে 3 লাখ কিন্তু অ্যান্সার করে 30,000 ধরে। তাহলে একটু ওদের প্রিন্টিং এ ওরা ভুলেছে। যাই হোক, আমরা এখানে কাটাছেঁড়া করার দরকার নেই। কি 3 লাখ দিয়ে 3 লাখ ধরেই করলাম, কোশ্চেনের অ্যান্সারটা ভুল দিয়েছি। ঠিক আছে, বলে দিলাম। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার ভুল দিয়েছি, ভালো অঙ্ক। এরকম অঙ্ক দিলে পরীক্ষায় পারাই যাবে। পরীক্ষার আমি তোকে বলেইছি, দেখ আমি আজও বলে দিচ্ছি একটা কথা, তোরা লাস্ট বছরের ব্যাচ, তোদেরকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবে না। আমি বলে দিলাম তোদেরকে নিয়ে কোনো এবছর
সবচাইতে সোজা কোশ্চেন, সোজা কোশ্চেন পেপার হবে। শুধু জাস্ট তোকে কিন্তু কাজ করে যেতে হবে। তো পেপার কিন্তু কারণ এবার আমি কলেজে বারবার বিশ্বাস করেনি অনেকে কলেজ স্টুডেন্ট। আমি কলেজে বলেছিলাম তোরা লাস্ট বছর ব্যাচ এবছরের মতন সোজা কোশ্চেন তোরা এক্সপেক্টই করবি না। জলের মতন কোশ্চেন করবে এবছর। তো জলের মতনই কোশ্চেন করছে। কেননা কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটি বা বোর্ড ওরা সবাই চায় লাস্ট বছর হয় না তাদেরকে আমি বের করে দিতে চাই। পাতি কথা ওদের একটা থিওরি আছে। ওদেরকে কারণ ওদেরকে রাখলে আমাদের খরচা। ওদের জন্য আবার নতুন কোশ্চেন তৈরি করতে হবে। কোম্পানি কলেজের খরচা হবে বা ধর স্কুলের খরচা মানে বোর্ডের খরচা হবে। রাখে না। ওরা যেমনভাবে হোক বের করে দেবে। টার্গেট থাকে। এইজন্য কোনো বন্ধু-বান্ধব যদি পরীক্ষায় বারবার বলেছিলাম কেউ যদি পরীক্ষা না দেয়, অথচ ওকে জোর জবরদস্তি করে ধাক্কা মেরে ফর্ম ফিল আপ করাতে হবে। পরীক্ষার হলে নিয়ে যেতে হবে ব্যাস। পরীক্ষার হলে গিয়ে ওকে ফেলতে হবে। এবার কেউ যদি সাদা খাতা জমা দিয়ে আসে, যতই লাস্ট বছর পাস হোক, কোনদিন পাস করে? পাস করে। কিন্তু পাস করাটা এবছর অনেকটা ইজি। ঠিক আছে? যাই হোক, এর সঙ্গে ওর এই যে থিওরি দিয়েছে, কি দিয়েছে? পিএল অ্যাকাউন্টের সঙ্গে পিএল অ্যাপের পার্থক্য। ঠিক আছে? এটা বলার দরকার নেই। ২ নম্বর অঙ্ক, ২ নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখ, ইস্যু অফ শেয়ার ছোট্ট অঙ্ক দিয়েছে। একদম ইজি অঙ্ক। যদিও অঙ্কের অ্যান্সারটা মুখে, মুখেই বলা যাবে। বলতে পারবি কেউ কোয়েশ্চেন অ্যান্সার না করে মুখে, মুখে অ্যান্সারটা বল দেখি? বলার চেষ্টা কর। দেখ না মুখে, মুখে বলাই যাবে। ধর এই অঙ্কটা তোকে এমসিকিউ দিয়েছে। বলছে বলো ক্যাপিটাল রিজার্ভ কত হবে? তুই বলতে পারবি না? তোরা যারা খুব ভালো করে অঙ্ক তারা ইজিলি পারবি বলতে। মনে, মনে ভাব। ৳৬,০০০ ও বলল ৳৬,০০০ দেখি ঠিক আছে, ঠিক বলেছে না ঠিক ভুল বলেছে? বলছে ₹6 were forfeited, তাই তো? কেন? কল মানি ৳৪ পাইনি মানে ৳৬ পেয়েছি। ঠিক আছে? আর রি-ইস্যু করেছি কত টাকা দিয়ে? রি-ইস্যু দেয়নি, তাই তো? না, না, রিইস্যু ৳৯ দিয়ে করেছে। কোথায় রে? দেখতে পাচ্ছি না কেন? এই তো this share reissue at rate of তাহলে নিচেরটা তো উপরেরটা কি আছে? হ্যাঁ, ও আছে sorry. না, এটা ভুল আছে। তাহলে এটা ভুল দিয়েছে নাকি? অঙ্কটাই ভুল আছে। এটা মানে অন্য কোনো অঙ্ক গোপাল লিমের কি দিয়েছে তো? না এটা না করার কি আছে? করে দেবো আমরা। এটা তো শুধু ফরফিচার জেনারেল করবে। তো কিছু করতে হবে না। শুধু ফরফিচার জেনারেলটা করে দিই। কি বুঝতে পারলি না? ৳৬ কি দিয়েছে? ৳৬ দিতে পেরে? পড়ার কথা হবে। গোপাল লিমিটেড ৳10 না, না। গোপাল লিমিটেড ১০০০ টা শেয়ার ইস্যু করেছিল। ৳১০ দামের। ঠিক আছে? যার মধ্যে ৳৬ were forfeited for non-payment of call money. ঠিক আছে তো? ₹4 each পাস নিয়েছিল জার্নাল এন্ট্রিজ। মানে এখানে কোশ্চেনটার না মানে সেইভাবে দাঁড়ায়নি। গোপাল লিমিটেড ১০০০ টা শেয়ার ইস্যু করলো ৳১০ দামে। at ₹6 each were forfeited. ফরফিট হলে তো বলতে হবে কোনো একজন টাকা দিতে পারেনি। তা এরকম কিছু মানে সেইভাবে কিছু বলা যায়নি। তা এই অঙ্কটা আমি এখন দেখছি না। ঠিক আছে? আমি পরের অঙ্ক ৩ এর অঙ্কটাই বলে দিচ্ছি। ৩ এর অঙ্কটাই বলেছি। ঠিক আছে? ৩ এর অঙ্কটা বলেছি। এটা আমার কেমন লাগলো নাকি কোনো কোশ্চেন মিস দিয়েছিল। ঠিক আছে তো? এমনি অ্যান্সারে দেখতো অ্যান্সারের হিন্টসটা দেখতো ওরা কি ২ এর কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল? দেয়া তো উচিত নয় এখানে। না, ২ এর কোনো অ্যান্সার দেয়নি। আমরা ডাইরেক্ট ৩ এর অঙ্কে অ্যান্সার চলে যাই। আমার ডাউট আছে এই কোশ্চেনটা নিয়ে। ঠিক আছে? পরে দেখবো খানি। আদৌ কোশ্চেনটা ঠিক না ভুল আমি দেখবো খানি। ঠিক আছে? যদিও এর সঙ্গে অঙ্কের সঙ্গে একটা থিওরি অড দিয়েছিল ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ারের পার্থক্য লেখো। ৩ নম্বর অঙ্ক বলছে ব্রাইট লিমিটেড ২০০০ টা শেয়ার ফরফিট করেছে ৳১০ দামে ফর নন পেমেন্ট অফ ₹3 অ্যালটমেন্ট। ৳২ ফার্স্ট কল, ৳২ ফাইনাল কল। ঠিক আছে? এটা তো সোজা দিয়েছে। তার মধ্যেই আ সেই শেয়ারগুলো রি-ইস্যু করবো ৳৯ করে। এটা একদম সোজা দিয়েছে। তাহলে ১ম জার্নালটা লে, এটা ডাইরেক্ট জার্নালে চলে যায়। বুঝিস তো? সময় নষ্ট করে লাভ নেই। ৩ এরটাই জার্নালে চলে যায়। কি লিখবো ১ম এ? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। টু কলস ইন এরিয়া। টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট। তো দেখা যাক কতগুলো শেয়ার এখানে ফরফিট করা হচ্ছে। ২০০০ টা শেয়ার ফরফিট করা হচ্ছে ৳১০ করে। তা ২০০০ ইন্টু ১০ কত হলো? ৳২০,০০০। এই যে ফরফিট করলাম কেন? কেন?
টাকা পাওয়া যায়নি, ঠিক আছে তো? কোনো একজন মানে ব্রাইট লিমিটেড ২,০০০টা শেয়ার ফরফিট করেছে। কেন? ও একজনের টাকা পেয়েছে, তাকে টাকা পায়নি। কি টাকা পায়নি? অ্যালটমেন্ট পায়নি, ফার্স্ট কল পায়নি, ফাইনাল কল পায়নি। ৩, ২, ৫ আর ২, ৭। ৳৭ পাওয়া যায়নি। তাই তো? তাহলে কতগুলো শেয়ার? ২,০০০টা শেয়ার ৳৭ করে না পাওয়া গেলে ৳১৪,০০০ পাওয়া যায়নি। তাহলে পাওয়া গেছে কত? ৳৬,০০০। ঠিক আছে? এইবার এবার এই ২,০০০টা শেয়ার বলছে দিস শেয়ারস আর রিইস্যুড ৳৯ করে। এই শেয়ারগুলো রিইস্যু করছে ৳৯ করে। তাহলে লিখব কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ২,০০০ × ৯ ৳১৮,০০০। তাহলে ৳৯ পাওয়া গেছে। পাওয়া যায়নি কত? ৳১। তাহলে কি লিখব? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট মানে এটাই ডিসকাউন্ট। ২,০০০ × ১ ৳২,০০০ টু শেয়ার ক্যাপিটাল। কত টাকা? ৳২০,০০০। লাস্ট জার্নাল হবে শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। বল ফরফিটেড ক্রেডিট কত ছিল? ৬,০০০ আর ডেবিট কত ছিল? ২,০০০। ৬ থেকে ২ বাদ দিলে কত হয়? ৪,০০০ ব্যাস হয়ে গেল, অঙ্কটা শেষ। অঙ্কটা শেষ হয়ে গেল। বোঝা গেল? সোজাই ছিল অঙ্কটা বল। এটা কোন স্কুল ছিল? আচ্ছা এবার দেখ কি ছিল এটা? কিসের অঙ্ক? এটা মনে হয় অ্যাডমিশন না রিটায়ারমেন্ট দেখে নিচ্ছি আমরা, হ্যাঁ? বলছে A, B, C were partners in a firm sharing profit and loss in the ratio 1/2, 1/3, 1/6. সর্বপ্রথম ওয়ার্কিংস কর, হ্যাঁ? সর্বপ্রথম ওয়ার্কিংস কে লেখ ওল্ড রেশিও। কি লিখবি ওয়ার্কিংস এ? ওল্ড রেশিও। কি লিখলি বল? ওয়ার্কিংস এ লেখ ওল্ড রেশিও। মানে যেটা বলেনি তো, ওল্ড রেশিও তো বলেনি। কি বলেছে ওরা? ১/২, ১/৩ আর ১/৬ এটা বলে দিয়েছিল না? এটাকে বের করে ১/২, ১/৩, ১/৬ লেখ। লেখ। প্রথমে লেখ ওয়ার্কিংস এ লেখ ওল্ড রেশিও লেখ। ওয়ার্কিংস এ লেখ ওল্ড রেশিও। লেখ ওয়ার্কিংস এ লেখ ওল্ড রেশিও। ওয়ার্কিংস এ লেখ ওল্ড রেশিও। লিখেছিস তো? ওল্ড রেশিও লিখি ১/২, ১/৩, ১/৬ তাহলে ২, ৩, ৬ তাই তো? তার মানে সবকটাকে ৬ দিয়ে মাল্টিপ্লাই করে দে। একই না? তাহলে কত হয়? ৩, ২, ১, 3:2:1 কি হলো বল? 3:2:1 মানে ওল্ড রেশিও দেখ বের করে নিলি। এটা বের করে দিবি কিন্তু পরীক্ষায় হলে। বুঝতে পারলি তো? এটা বের করে দিবি। সর্বপ্রথম ওল্ড রেশিও করে দিলাম 3:2:1। আচ্ছা এবার কি বলেছে? বলছে কি রিটায়ার করেছে কবে? দেখ আমি না এরকম জিনিস খুঁজছিলাম। বুঝতে পারলি তো? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি এরকম অঙ্ক খুঁজছিলাম। ও না, যা খুঁজছিলাম সেটা পাইনি এখানে। এখানে কি বলছে? ৩০শে সেপ্টেম্বর ২০১৬ এত তারিখে সি রিটায়ার করেছে। হোয়েন দ্য আমি চাইছিলাম কি বলতো? যেদিন ব্যালেন্স শিট দেবে তার থেকে ২ মাস ৩ মাস পর রিটায়ারমেন্টের ডেট দেবে। আমি এরকম অঙ্ক এখনো বিজ্ঞপ্তি টেস্ট করে এরকম একটাও জিনিস খুঁজে পাইনি। কারণ আমার মন এরকম একটা জিনিস বলছে। এবছর দিতে পারে যেদিন ব্যালেন্স শিট দেবে থেকে ৩ মাস পর রিটায়ার করবে। এরকম একটা ডেট দেবে। ঠিক আছে? তো কিন্তু আমি খুঁজে পাইনি। ঠিক আছে? এরকম একটা আমি চাইছি। ঠিক আছে? ওর জন্য কিছুই হবে না। একটা লাইন জাস্ট এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট মানে প্রফিট লস এর একটা অ্যাডজাস্টমেন্ট করবে ব্যাস আর কিছু না। আমি এরকম পাইনি। পেলে অবশ্যই জানাবি যে যেদিন ব্যালেন্স শিটের ডেট দিয়েছে তার থেকে ৩ মাস পর বা ৬ মাস পর রিটায়ার করছে। দেখলে আমাকে জানাবি। ৩০শে সেপ্টেম্বর 2016 সি রিটায়ার when the balance sheet of the firm was as follows ঠিক আছে? তার মানে এখানে ব্যালেন্স শিট দিয়ে ৩০শে সেপ্টেম্বর ২০১৬ ব্যালেন্স শিটটা তোরা দেখতে পাচ্ছিস। কি বলছে? দ্য ফলোইং ওয়্যার দ্য অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট গুলো দেখা গেছে আমাদের। অ্যাডজাস্টমেন্ট কোনো টাফ দিয়েছে স্যার? না কোনো টাফ দেয়নি। সিম্পল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। সিম্পল অ্যাডজাস্টমেন্ট বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি খুলতে বলছে তোকে? তো কি খুলতে বলছে বলে? ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর সিজ ক্যাপিটাল। এটা রিটায়ারমেন্টই দিয়েছে। এটা রিটায়ারমেন্টই দিয়েছে। কিন্তু ওরা তোকে না, ডেথ কোথায় বলেছে? প্যাটার্ন ডেথের দিয়েছে। কেননা দেখ এখানে যখন উপরে লিখে দিল তার মানে ডেথের কোনো মানেই রইল না। সি রিটায়ার লিখে দিল। আমরা রিটায়ারমেন্ট করার সময় পার্টনারশিপে কি করতাম? ৩ জন পার্টনারই দাগ কাটতাম। ওরা এখানে ১ জন পার্টনার করতে বলেছে। ঠিক আছে? তাহলে তো অঙ্কটা আরো ইজি করে দিল। অনেকটা তাড়াতাড়ি হবে। কত নম্বর? ৪ নম্বর অঙ্ক। প্রথমে লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি চাইলে এটাকে ডেথ করে দিতে পারি। কোশ্চেনের রিটায়ারমেন্টটা কেটে দিয়ে ডেথ লিখে দিলাম। সেটা আলাদা ব্যাপার।
ঠিক আছে তো? সেটা আলাদা ব্যাপার। আর আমি তোকে বলে দিচ্ছি, তোরা না পার্টনার্স ক্যাপিটাল ৩ টে দাগেই করবি। ওরা তো সি ক্যাপিটাল করতে বলেছে। ৩ টে দাগই কাট। কারণ তোর পরীক্ষায় তো এরকম দেবে না। এটা তো জাস্ট ওর স্কুল দিয়েছে। যে স্কুলে দিয়ে সেই স্কুল দিয়েছে ধর শুধু সির ক্যাপিটাল করতে। তুই ৩ টেই করে দে। কি বললাম বুঝতে পারলি তো? ৩ টেই করে দে। ৩ টেই করে দে। আচ্ছা দেখ শোন, তাহলে ১ম এ কি লিখবো? ১ম এ একটা করে অ্যাডজাস্টমেন্ট করছি রে শোন। ১ম এ বলছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিডিউস টু ৩৬,০০০। তাহলে প্ল্যান্ট ছিল কত? ৪০ ছিল। এখন সেটা ৩৬,০০০ টাকা হয়ে গেল। তাহলে ১ম এ কর ইনক্রিজ আর ৪,০০০ টাকা কমে গেল। তাহলে রিভ্যালুয়েশন এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। ৪,০০০ টাকা কমে গেলে কি লিখবো? ডেবিটে লিখবো টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা? ৪,০০০ টাকা। ঠিক আছে? ৪০ ছিল ৩৬ হলো, ৪,০০০ টাকা কমে গেল। ফার্নিচার টু বি রিডিউস বাই ২,০০০ টাকা। ফার্নিচার কত কমে গেছে? ২,০০০ টাকা। ফার্নিচার কত কমে গেছে? ২,০০০ টাকা। তাহলে লিখবো কি? টু ফার্নিচার ২,০০০ টাকা। লেখ টু ফার্নিচার অ্যাকাউন্ট ২,০০০ টাকা। ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। ১ নম্বর এন্ট্রি হয়ে গেল। ২ নম্বর এন্ট্রি কি বলেছে? স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 15%। স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 15%। স্টক কত টাকা বেড়ে গেছে বল? স্টক বেড়ে গেছে 15%। স্টক ছিল কত বল? ২০,০০০ টাকা ছিল। তার 15% করলে কত হয়? ২০,০০০ 15% করলে কত হয়? ৩,০০০ টাকা। তাহলে কি লিখবি? বাই লিখবি স্টক অ্যাকাউন্ট কত টাকা? ৩,০০০ টাকা। আচ্ছা তোরা প্রত্যেকে শোন, যেটা আমি তোদের বারবার বলছি। পরীক্ষার হলে কিন্তু দেখাবি এই ৩,০০০ টাকাটা কি করে বেরোলো। আমি টাইমের শর্টের জন্য কিন্তু দেখাচ্ছি না। তোরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই দেখাবি এই যে স্টক ৩,০০০ টাকা কি করে বেরোলো। নাহলে কিন্তু ওরা নাম্বার কাটবে কিন্তু, আমি বলে দিলাম, আগেই বলে দিলাম। হ্যাঁ, ওখানে রুপিস না লিখলেও চলবে। ওটা লেখার দরকার নেই। সময় লাগবে প্রচুর। আচ্ছা হয়ে গেল। তাহলে স্টক হয়ে গেল। তারপর বলছে ফ্যাক্টরি বিল্ডিং, ওটাও 20% বেড়ে গেছে। তো ফ্যাক্টরি বিল্ডিং ছিল কত? স্যার ফ্যাক্টরি বিল্ডিং ছিল ৫০,০০০ টাকা, ২০% বেড়ে গেছে মানে ১০,০০০ টাকা হবে। তাহলে কি লিখবো? বাই ফ্যাক্টরি বিল্ডিং ১০,০০০ টাকা। নেক্সট কি বলেছে আর? ২ টো পয়েন্ট হয়ে গেল। ৩ নম্বর পয়েন্ট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেট ১,৫০০ টাকা। প্রভিশন ছিল ৫০০, তোকে ১,৫০০ টাকা দেখাতে হবে। তাহলে কত দেখাতে হবে আরো? ১,০০০ টাকা। তাহলে জানিস তো প্রভিশন ফর ডাউটফুল ডেট ১,০০০ টাকাটা কোথায় বসবে? রিভ্যালুয়েশন এর ডেবিট দিকে বসবে। লেখ রিভ্যালুয়েশন ডেবিটে লেখ টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। লেখ টু প্রভিশন ফর ডিডি অ্যাকাউন্ট কত? ১,০০০ টাকা। এর কিছু আছে অঙ্কে? আর কিছু আছে অঙ্কে? চোখে পড়ছে? না, আর তো আমার কোনো অ্যাডজাস্টমেন্ট চোখে পড়ছে না। পড়ছে তোদের চোখে? না, আমার চোখে পড়লো। তাহলে তুই এখান থেকে রিভ্যালুয়েশন মিলিয়ে দে। এখান থেকে তুই রিভ্যালুয়েশন মিলিয়ে দে। কত লিখবো? ১০ আর ৩ ১৩,০০০ টাকা। ১৩,০০০ থেকে বাদ দাও, ৪ ২ ৬ আর ১ ৭,০০০ টাকা। তাই তো? ১৩ থেকে ৭ বাদ দিলে কত হয়? ৬,০০০ টাকা। ঠিক আছে তো? তো লিখবো কি? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভাগ হবে এ, বি, সি ৩ জনের মধ্যে, তাই তো? কত ছিল রে রেশিও বলেছিল অঙ্কে? ৩:2:1 মানে ৩,০০০, ২,০০০, ১,০০০। ৩,০০০, ২,০০০, ১,০০০। বেটে দিলে কত হচ্ছে? ৩,০০০, ২,০০০, ১,০০০। বেটে দেওয়ার পর এটা রইলো। ঠিক আছে তো? এবার করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি জানি পরীক্ষায় ওরা ওরা কার ক্যাপিটাল করতে বলেছে এই অঙ্কটায় দেখ। সিস ক্যাপিটাল নাকি রে? কি বলেছে রে? সিস খেলতে। সিস ক্যাপিটাল করতে বলবে। আর আমি সব করে দিচ্ছি। সব করে দিচ্ছি। কারণ পরীক্ষায় তো যেকোনো একটা সিস ক্যাপিটাল দেবে না। আমি পুরোটাই করে দিচ্ছি। এটা ক্রেডিট, এটা ডেবিট সাইড।
লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি, এ বি সি। ঠিক আছে, ব্যালেন্স গুলো বসাই প্রথমে। ব্যালেন্স ছিল কি, ক্যাপিটাল ব্যালেন্স ছিল 47,500, 35,000 বাই ব্যালেন্স বিডি, 47,500 35,000 আর কি 27,500 হয়ে গেল এটা। আচ্ছা, আর কি ব্যালেন্স শিটে কি এমন কোনো আইটেম আছে যেটা পার্টনার্স ক্যাপিটালে বসতে পারে? না, ব্যালেন্স শিটে কোনো আইটেম নেই ক্যাপিটাল ছাড়া। আচ্ছা, মার্কেট ভ্যালু অফ গুডউইল, গুডউইল ছিল 30,000 টাকা, তাহলে কি শিখেছিলাম? এই গুডউইল যে 30,000 টাকা ছিল তার টেবিল এন্ট্রি করে ফেল, টেবিল এন্ট্রি করে ফেল, সুন্দর করে টেবিল এন্ট্রি কর। এ বি সি, তাহলে কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। কি লিখলাম বল? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও লিখলাম তো, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তাহলে রেশিও কত ছিল? ওল্ড রেশিও 3:2:1। ওল্ড রেশিও কত ছিল? 3:2:1। হ্যাঁ, তাহলে কর, ভাগ কর। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও 3:2:1 ভাগ করলে কত হয়? 15,000, 10,000, 5,000 লেখ। 15,000, 10,000, 5,000। ঠিক আছে, তারপর কি লিখবো? নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ পার্টনার ইন নিউ রেশিও, দেখ তো অঙ্কে নিউ রেশিও তো করবো, কোনো ইনফরমেশন দিয়েছে? না। অনেক সময় ইকুয়াল বলে দেয় লাস্টে, বাট বলেনি এই অঙ্কে কিছু, তাই তো? তার মানে এখানে কি হবে? রিটায়ার করেছে কে? এ বি সি এর মধ্যে সি, তাহলে 3, 2, 1 মধ্যে বেরিয়ে গেল তো 1, তাহলে রইলো কারা কারা? 3 আর 2। নিউ রেশিও 3:2, মানে 18,000 আর 12,000। এ হবে 18,000, বি হবে 12,000। তাহলে ড্যাশ, এর পাওয়ার কথা 15 কিন্তু এ পাবে 18, তাহলে আজকে এর থেকে 3,000 টাকা নিয়ে নাও। বির পাওয়ার কথা 10, ফিউচারে বি পাবে 12, আজকে বির থেকে 2 নিয়ে নাও। আর সি তো ফিউচারে কিছুই পাবে না, আজকে ওকে 5,000 টাকা দিয়ে দাও। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এন্ট্রিটা ওখানে বসিয়ে দেবো পরে। ডেবিট দিকে লিখবি এর ঘরে 3,000 টাকা, বির ঘরে 2,000 টাকা। এদিকে ক্রেডিট দিকে লিখবি সির ঘরে 5,000 টাকা। তাহলে কি লিখবি? বাই এ অ্যান্ড বি, সির ঘরে টাকা লিখলাম বাই এ অ্যান্ড বি, আর এদিকে এ আর বির ঘরে টাকা লিখবো কি? টু সি ক্যাপিটাল বলে, টু সি ক্যাপিটাল অ্যাকাউন্ট করে লিখবো। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট এন্টি গুডউইল ট্রিটমেন্ট। রিটায়ারমেন্ট করবি তো গুডউইল ট্রিটমেন্ট কমন পাবি। ঠিক আছে তো, 5 নম্বর এন্ট্রি, লাস্ট পয়েন্ট। 10,000 টাকা টু বি পেড টু সি ইমিডিয়েটলি সি কে 10,000 টাকা পে করে দিয়েছিস, তাহলে সি কে পে করলে সির ব্যালেন্স কমবে, তাই ডেবিট দিকে লিখবো। আমার অঙ্কে ক্যাশে টাকা ছিল না ব্যাংকে টাকা ছিল? দেখ, ক্যাশে, তাহলে লিখবো টু ক্যাশ। কত টাকা পে করেছি বল? 10। সির ঘরে ডেবিট দিকে লিখবো 10,000 টাকা। হয়ে গেল? আচ্ছা, এবার এটা মিলিয়ে দেবো। দেখ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটাল কে এইটা কি লিখবো? এর ঘরে লিখবো 3,000, বির ঘরে লিখবো 2,000, আর সির ঘরে লিখবো 1,000। কি লিখবো এখানে? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। মেলাবো প্রথমে না, সির ঘরটা মেলা। 27,500 আর 5, 32,500 আর 1, 33,500। 33,500 থেকে 10,000 বাদ দিলে কত হয়? 23,500, হ্যাঁ কি না? তাহলে এটা কি হলো? টু, বলছে বাকি টাকা, বাকি যে শর্ট পড়ছে সেটা লোন হয়ে যাবে। লোন, কি লোন? 6% সিজ লোন হবে, তাই তো? লিখবো 6% টু সিজ লোন অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? এটাই হয়ে গেল, বোঝা গেল? কোনো ডাউট নেই, কেননা বলেছিল যে সি তো আমাদের কাছে টোটাল 33,500 টাকা পায়, ওকে ইমিডিয়েটলি 10,000 টাকা দিয়ে দিলাম, তাহলে বাকি যে টাকাটা হইলো সেই টাকাটা লোন হয়ে গেল। এবার বাকিগুলো ব্যালেন্স কর। এর ব্যালেন্স কর, টোটাল হচ্ছে এর ক্রেডিট দিকে আছে 50,500, সেটাই আবার ডেবিটে লিখে দিলাম, বাদ দিয়ে লিখবো 47,500 টাকা। বির টোটাল 35 আর 2 37,000 টাকা, এই 37 থেকে 2 বাদ দিয়ে কত হচ্ছে? 35,000 টাকা। কি লিখবো এখানে?
টু ব্যালেন্স সিডি, এটা ব্যালেন্স হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। একটু দেখ বইটাতে অ্যান্সার দিয়েছে, এটা একটু দেখেছি জাস্ট এটা বেরিয়েছে কিনা। হ্যাঁ বল। বইতে মনে হয় শুধু সিএফটাই দেয়। হ্যাঁ, তো সিটটা দেখ, সিটটা মেলা, মিলে গেছে অ্যান্সার, বুঝতে পারলি তো? তো আমাকে পরীক্ষায় দেখ, দেখ এই অঙ্ক তো, দেখ আমার কথা শোন, এই আমার কথা শোন, এই অঙ্কটা পরীক্ষায় দিতে পারে, আমি বলছি দিতে পারে, ভালো অঙ্ক, কমন অঙ্ক, সোজাই তো, এই অঙ্কটা কি সোজা বলবো না কঠিন বলবো? সোজা বলবি। তা এই অঙ্কটা পরীক্ষায় ও তোকে সিস ক্যাপিটাল করতে বলবে, পরীক্ষায় সিস ক্যাপিটাল বলবে না, বলবে কি পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, পরীক্ষায় কেউ তোকে সিস ক্যাপিটাল বের করতে বলবে, তোকে বলবে কি পার্টনার্স ক্যাপিটাল বের করতে। তো হয়ে গেল আমাদের অঙ্কটা, বরাবর হয়ে গেল অঙ্কটা, তো কোনো অঙ্ক অসুবিধা নেই। হ্যাঁ, যদি ইন কেস যদি পরীক্ষায় সিস ক্যাপিটাল করতে বলে, তাহলে তখন সিট ক্যাপিটাল খুলতে হবে, স্যার এই সব কটা খুলে দিলে হবে না, নাম্বার কাটবে। ঠিক আছে, এটাও কিন্তু মেনটেন করতে হবে, নাম্বার কাটবে, শুধু সিস ক্যাপিটাল খুলতে হবে, যাই হোক বলে দিলাম অঙ্কটা। এর সঙ্গে যে থিওরি অর এসেছিল কি বলছে, মেনশন দ্য রাইটস অফ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিজিজ পার্টনার অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট, হোয়াট ইজ মিন বাই ডেথ অফ এ পার্টনার। 2 নম্বরে দিয়েছিল ডেথ অফ এ পার্টনার কাকে বলে। ঠিক আছে, আর কি বলেছিল, ওই অধিকারগুলো লিখতে, রাইটস মানে অধিকার, অফ দ্য রিপ্রেজেন্ট, ওই এক্সিকিউটর আছে না, ওর কি কি অধিকার আছে, বিজনেস পার্টনার, বিজনেস পার্টনারের ব্যাপারে ওর কি কি রাইটস আছে, সেই রাইটসটা লিখতে বলেছে। এবার 5-এর দাগে একটা শেয়ার দিয়েছে, আমার মনে হচ্ছে শেয়ার অঙ্কটা যথেষ্ট সোজা দিয়েছে। মুনিয়া লিমিটেড, কি দিয়েছে, মুনিয়া লিমিটেড। ঠিক আছে, তো মুনিয়া লিমিটেড ও 10,000টা শেয়ার বেচতে চাইছে, 20 টাকা দামের শেয়ার, 5 টাকা প্রিমিয়ামে। ঠিক আছে, যার মধ্যে অ্যাপ্লিকেশন ছিল 5 টাকা, অ্যালটমেন্ট ছিল 10 টাকা, 10-এর মধ্যে 5 টাকা প্রিমিয়াম, ফার্স্ট কল 5 টাকা, ফাইনাল কল 5 টাকা। এবার কোশ্চেনে বলে তোমার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 11,000টা, তাহলে আমি 10,000টা শেয়ার বেচবো, তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছে, হাজারটা শেয়ার ফর্ম এক্সট্রা জমা পড়েছে। এক্সেস অ্যাপ্লিকেশন মানি উইল বি অ্যাডজাস্টেড, কোনো রিফান্ড বলেনি, তাহলে পোড়াটা বলেছে, পোড়াটা সিম্পল, পোড়াটার অঙ্ক দিয়েছে না, হ্যাঁ সিম্পল পোড়াটা। অল মানি ডিউ রিসিভ আপ টু ফাইনাল কল, সমস্ত টাকা পাওয়া গেছে ফাইনাল কল পর্যন্ত, আচ্ছা ফার্স্ট কল ফাইনাল কল দুটোই আছে। ঠিক আছে, তো সব টাকা পাওয়া গেছে, এক্সেপ্ট একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 13,000 শেয়ার ফেল করেছে, কোথায়, ফাইনাল কলে। তার মানে স্যার অঙ্ক তো এর চেয়ে সোজা অঙ্ক তো হতেই পারে না পরীক্ষার হলে। ঠিক আছে, তো হয়ে গেল, তোকে কোনো ফরফিচারও করতে পারেনি, তাহলে তো ইস্যু ফরফিচার না বলে ইস্যু বলবে কেন। তো অঙ্কটা শেষ হয়ে গেল, তো অঙ্কটা আমাদের সুন্দরভাবে স্টার্ট করতে হবে, কোশ্চেন পড়াটা শেষ হলো, এবার অঙ্কটা স্টার্ট করতে হবে। দাগ নাম্বার কত বল অঙ্কের, 5 অঙ্কের দাগ নাম্বার 5। ঠিক আছে, প্রথমে লিখবো কি, ফার্স্ট জার্নাল লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ফার্স্ট জার্নাল লিখবো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, তাহলে কতগুলো ফর্ম জমা পড়েছে, আমি পাশাপাশি লিখে দিচ্ছি, বুঝিস তো, তোর সুবিধা হবে। 11,000 ইন্টু অ্যাপ্লিকেশন মানে কত করে স্যার, 5 টাকা করে, তাহলে 11,000 ইন্টু 5 করলে হবে কত, 55,000 টাকা। এবার কোম্পানি পাবলিককে শেয়ার দেবে, শেয়ার দিলে জার্নাল কি হবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 55,000 টাকা টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার দেবে স্যার, 10,000টা শেয়ার দেবো, 2 টাকা করে, 2 টাকা করে তো রে, 2 টাকা করে, 5 টাকা করে, কত হলো, 50,000। ঠিক আছে, তো তাহলে কি বলছে, কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছে, 5,000 11 1,000টা। মানে ইয়ে হিসাবে
তাহলে কি বললাম, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট হবে 55,000 টাকা। টু শেয়ার ক্যাপিটাল, কোম্পানি শেয়ার দিতে পারে কত, 10,000টা শেয়ার, 5 টাকা করে 50,000 টাকা। আর বাকি 1,000টা শেয়ার অ্যাডজাস্ট করবো কার সঙ্গে, অ্যালটমেন্টের সঙ্গে, লিখবো টু শেয়ার অ্যালটমেন্ট। টু শেয়ার অ্যালটমেন্ট কত লিখবো, 1000 ইন্টু 5,000 টাকা। প্রথম জার্নাল হলো এটা, সেকেন্ড জার্নাল হলো এটা, ঠিক আছে। এবার দেখ কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। তো অ্যালটমেন্টে কত টাকা চাইবে স্যার, 10 টাকা চাইবে। লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম, কারণ প্রিমিয়াম বলেছে, অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল। তাহলে কোম্পানি শেয়ারের কাছ থেকে অ্যালটমেন্টে কত টাকা চাইবে স্যার, 10 টাকা চাইবে। তাহলে 10,000টা শেয়ার 10 টাকা করে চাইলে কত হচ্ছে, 1,00,000 টাকা। ক্যাপিটাল কত হবে, ক্যাপিটাল মানে 5 টাকা, প্রিমিয়াম মানে 5 টাকা। তাহলে 10,000 ইন্টু 5 50,000, আর প্রিমিয়াম কত হবে, 10,000 ইন্টু 5 50,000 হয়ে গেল। এবার অ্যালটমেন্টে কি কোনো ফেল করেছিল না, তাহলে অ্যালটমেন্টের টাকা পাওয়া গেছে। তাহলে অ্যালটমেন্টে পাওয়ার কথা কত স্যার, 1,00,000 টাকা পাওয়ার কথা, তার মধ্যে অলরেডি কত টাকা পেয়ে গেছে, 5,000 টাকা। তাহলে এখন কত পাবো, 95,000। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা তুই যে পেজগুলো করছিস, তোরা যদি কোনো পেজে কলস ইন অ্যাডভান্স পাস না, বলবি অনেকদিন কলস ইন অ্যাডভান্সের অঙ্ক পাইনি। করতে হবে না কলস ইন অ্যাডভান্স, ওটা করতে হবে, পেলে আমাকে জানান দিবি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, ঠিক আছে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত টাকা, 1,00,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দেব, হবে কত, 95,000 টাকা। নেক্সট, অ্যালটমেন্ট কমপ্লিট হয়ে গেলে এবার চলে আসবে কোথায়, ফার্স্ট কলে। কোম্পানি এবার শেয়ারদের কাছ থেকে ফার্স্ট কলের টাকা চাই 5 টাকা। তাহলে কি লিখবো, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। লেখ শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 5 টাকা, কত টাকা চাইবে, ফার্স্ট কলের 5 টাকা করে চাইবে। তাহলে 10,000টা শেয়ার 5 টাকা করে হলে কত হয়, 50,000 টাকা। এইবার আমাকে একটু জানান দে, বল ফার্স্ট কলে কি কোনো টাকা পাওয়া যায়নি এমন কোনো শেয়ার হোল্ডার ছিল, তাই তো। তাহলে ফার্স্ট কলে সমস্ত টাকা পাওয়া গেছে, একজন শেয়ার হোল্ডার ছিল যে টাকা, যার থেকে টাকা পাওয়া যায়নি, 1,500টা শেয়ার, সে ফাইনাল কলে পাওয়া যায়নি, ঠিক আছে। তো তাহলে লিখবো কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 50,000, 50,000। এইবার ফাইনাল কল, এবার চলে আসো ফাইনাল কলে। কোম্পানি এবার শেয়ারের কাছে ফাইনাল কলের টাকা চাইবে, যার নাম কি হবে, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। লেখ শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। কোম্পানি শেয়ারের কাছে ফাইনাল কলে কত টাকা চাইবে, 5 টাকা চাইবে। তো 10,000 ইন্টু 5 50,000 টাকা হয়ে গেল। এইবার ফাইনাল কলের টাকা রিসিভড হবে তোর, কি রে, ফাইনাল কলের টাকা রিসিভড হওয়ার জন্য কি স্যার, টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। আচ্ছা আমি কি মনে হয় 10,000টা শেয়ার টাকাই পাবো, কতগুলো শেয়ার টাকা পাবো না স্যার, 1,500টা শেয়ার টাকা পাবো না। তার একজন শেয়ারটা ছিল যার কাছ থেকে 1,500টা শেয়ার টাকা পাওয়া যাবে না, তাহলে পাওয়া যাবে কতগুলো শেয়ার টাকা, 8,500, 8,500 শেয়ার টাকা পাওয়া যাবে, তাই তো, একই না। তাহলে 8,500 ইন্টু 5, টাকা পাওয়া না গেলে তাকে কি বলে, কলস ইন এরিয়ার। লে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা স্যার, 1,500 ইন্টু 5 টু, কি লিখবো, টু শেয়ার ফাইনাল কল, তাই তো। তাহলে কেইটে তো 50,000 টাকাই হবে, 7,500। ঠিক আছে। আর ডেবিটে কত হয়, 1500 ইন্টু 5 7,500। তাহলে এটা কত হচ্ছে, 42,500। কোনো ডাউট নেই নিশ্চয়ই এখানে, আর কিছু করতে, ফরফিট করতে বলি অঙ্কে, না অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল দেখ।
আর কি বের করতে বলেছিল এই অঙ্কটা হয়ে গেল। এর সঙ্গে অরে থিওরি দিয়েছিল হোয়াট ইজ কোম্পানি লিমিটেড বাই ইটস শেয়ার্স, হোয়াট ইজ ইস্যু অফ ফরফিচার শেয়ার্স, হোয়াই ইজ ইট ডান। এটা জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ কোম্পানি ইন দিস রেসপেক্ট। মানে ও তোকে শেয়ার ফরফিচার লিখতে বলে যে কখন এটা হয় বা কেন হয় শেয়ার ফরফিচারটা, এবং এই জার্নাল এন্ট্রি বলো। জানিস শেয়ার ফরফিচার জার্নালটা কি। এবার এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা অ্যাকচুয়ালি বিকমের অঙ্ক, আমি অঙ্কটা বহুবার করি, যেমন মানে বিকমের ক্লাসগুলোতে আছে, ভিডিওতে আছে ইউটিউবে এই অঙ্কটা, ব্যাট বলের অঙ্কটা, ব্যাট বল উইকেটের অঙ্কটা, কমন অঙ্ক, খুব সুন্দর অঙ্ক এটা, ব্যাট বল উইকেটের অঙ্কটা। এটা আমি তোদেরও আমি ক্লাসটা প্রোভাইড করেছিলাম, আমাদের যে বইয়ের মধ্যে এই অঙ্কটা আছে, ব্যাট বল উইকেটের অঙ্ক, খুব ভালো অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তো আমরা আহ, সময় নষ্ট না করে দাগ কেটে নে, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, তিনটে দাগ কাট। দাগ নাম্বার কত এটা? 6 দাগের অঙ্ক। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখানে লিখে দে ব্যাট বল উইকেট, ব্যাট বল উইকেট, তারপর লাস্টে হবে কি ব্যালেন্স শিট। লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। হয়ে গেল, মোটামুটি হয়ে গেল। এবার আমরা সাজাই, ঠিক আছে? এবার অঙ্কটা করি। দেখ প্রথমে কি বলেছে, কিভাবে আমরা অঙ্কটা করি। প্রথমে সান্ডিকেটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে তোর, একটু দেখি কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? কোথায়, কত নম্বরে? ই, আচ্ছা হ্যাঁ দিয়েছে, কেইটার্স ই নম্বর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। কেইটার্স ছিল কত আমাদের? কেইটার্স ছিল 17,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে ইতে? বলছে একটা 2,500 টাকা ছিল, অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 2,500 টাকা, ইনক্লুড ইন কেইটার, যেটা কেইটার্স এর মধ্যে ঢুকে আছে। 2,500 টাকার একটা অ্যামাউন্ট ছিল, এটা কেইটার্স এর মধ্যে ঢুকে আছে। নট টু বি ট্রিটেড অ্যাজ লাইবিলিটি, মানে ভালো, আমার জন্য তো খুবই ভালো। বল, আমার কাছে কেউ টাকা পেত, যে টাকা পেত সে বলে যাও তোমাকে এই 2,500 টাকা দিতে হবে না, তাহলে তো ভালো। তো তাহলে বলতে ভালো হলে কোন দিক যায়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কেইট দিকে লিখবে কেইটার্স বলে 2,500 টাকা। বোঝা গেল কি বোঝা গেল না? ভালো পয়েন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কেইটে লিখ বাই কেইটার্স বলে 2,500 টাকা, বাই কেইটার্স বলে 2,500 টাকা। এবার সঙ্গে সঙ্গে চলে আয় লাইব্রেরি সাইড লিখ কেইটার্স বলে। কেইটার্স কত ছিল বল তোরা? স্যার কেইটার্স ছিল 17,000 টাকা, তার থেকে 2,500 টাকা বাদ দেব। এই যে এই পেপারটা না, এই পেপারটা টাফ না, যদি একটা দুটো পয়েন্টও থাকে, মানে ভালো পেপার, মানে এরকম পেপার। এই যে পেপারটা যে এখন করছি না, এটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পেপার। এরকম পেপারই তুই এক্সাম পেপারে তুই মানে হলে দেখতে পারবি। এটা এক্সাম ওরিয়েন্টেড, মানে দেখ যে অন্যান্য পেজের মতন যেমন দেখ খুব টাফ অঙ্ক, দেখ মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, একদম এরকম প্যাটার্নই পরীক্ষায় আসবে ফাইনালি। মানে এরকম অঙ্কগুলি, এরকম পেজ তোকে ফলো করতে হবে। এই যেমন তুই ফেব্রুয়ারি মাসটা তুই কিরকম অঙ্ক দেখবি, এই টাইপের অঙ্কগুলো দেখবি। যেগুলো খুব টাফ অঙ্ক, ওই সমস্ত অঙ্ক পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসার মতো অঙ্ক তোকে টার্গেট করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা 17 থেকে 2.5 বাদ দিলে কত হবে? 15, 14,500, ঠিক আছে? 15,000 কেন 17 থেকে 2 বাদ দিলে 15 হয়, আর 15 থেকে 500 বাদ দিলে 14,500 হয়ে গেল। নেক্সট 17,000 টাকা ছিল। রিজার্ভ ছিল 8,000 টাকা। রিজার্ভটা পার্টনার ভাগ করে দেন, তাহলে লিখবো কি বাই রিজার্ভ, পার্টনার্স ক্যাপিটাল লিখ বাই রিজার্ভ, এক লাইন ছেড়ে, কারণ ওপেনিং ব্যালেন্স লিখতে হয়। বাই রিজার্ভ কত টাকা বললাম? রিজার্ভ ছিল আমাদের 8,000 টাকা। স্যার রেশিও, দেখি তো রেশিও কিছু বলেছিল? না বললে জানিস তো কি হয়, না বললে কত হয়? 1:1। এখানে বলে দেয়নি, তার মানে কি হবে? 1:1।
4,000 4,000, ঠিক আছে। নেক্সট ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল ব্যালেন্সটা বসে 35,000 25,000, লেখ বাই ব্যালেন্স বিডি বলে, লেখ বাই ব্যালেন্স বিডি বলে। ব্যাটের ঘরে কত বললাম 35 আর বলের ঘরে 25। লাইবিলিটি সাইড শেষ হয়ে গেল, দেখ অ্যাসেট সাইড চলে আয়। ক্যাশ, ক্যাশ ছিল 2,000 টাকা, ক্যাশ ছিল 2,000 টাকা। আমি না ক্যাশে না একটু স্টার মেরে রাখলাম, কেন জানিস তো? পরে করবো বলে। আমরা জানি ক্যাশ, তাহলে তুই ভাব ক্যাশ 2,000 টাকা ছিল, নতুন পার্টনার ক্যাপিটাল আনবে না? তারপর যদি প্রিমিয়াম দরকার হয় প্রিমিয়াম আনবে, তাহলে কি ক্যাশে কি 2,000 টাকা থাকবে না স্যার? 2,000 টাকা বাড়বে। কখনো কোনো পার্টনার ব্যবসাতে টাকাও তুলে দিতে পারে, তখন কমে যাবে। তো এখানে ক্যাশের একটা লাস্টে একটা ওয়ার্কিংস করে সাজিয়ে দেবো, ঠিক আছে? যেন ক্যাশটা স্টার মেরে রাখলাম, পরে করবো বলে, বুঝতে পারলি তো? পরে করবো না, হাত দিলাম না। কারণ এখানে যদি লিখি নোংরা হয়ে যাবে, তো জায়গাটা নোংরা হবে, নোংরা করবো না। এখানে শুধু ক্যাশ লিখবো, ব্যাকেটে লিখবো নোট করে ওয়ার্কিংসে দেখিয়ে দেবো, ঠিক আছে তো? আচ্ছা দেখ, স্টক, স্টক ছিল 25,000, দেখি তো স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? দেখ স্যার স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে, দেখ স্টক 15% কমে গেছে। চলে আয় ব্যালেন্স শিট অ্যাসেটে চলে আয়, প্রথমে লিখে রাখ ক্যাশ, ঠিক আছে? তার নিচে লিখবি স্টক। স্টক কত ছিল? 25,000 টাকা ছিল, তাই তো? স্টক 25,000 টাকা ছিল। আর স্টক কি বলেছে? স্টক 15% কমে গেছে, মানে ডেপ্রিসিয়েটেড। লিখ ডেপ্রিসিয়েশন, লেখ 15%। তাহলে 25,000-এর 15% করলে কত হয়? 3,750। কত হচ্ছে? 21,250 হয়ে গেল। ক্লিয়ার? স্টক হয়ে গেল। এবার স্টক কমে গেল, স্টক কমে গেলে কোথায় বসে? রিভ্যালুয়েশন ডেবিটে বসে। রিভ্যালুয়েশন ডেবিটে বসে টু স্টক, টু স্টক অ্যাকাউন্ট। কত টাকা বের করলাম রে আমরা? 3,750। স্টকের পর কি বলছে? ডেটার্স, ডেটার্স ছিল 21,000। ফার্নিচার হচ্ছে ডিভিশন। আচ্ছা ডেটার্স ছিল 21,000 আর ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট ছিল, হ্যাঁ স্যার, প্রভিশন ছিল 7.5%। হ্যাঁ পার্সেন্টেজ দেয়নি, দেখ এখানে কোশ্চেনে। লেখ ব্যালেন্সের অ্যাসেটে লেখ ডেটার্স। কত ছিল? 21,000 ছিল ডেটার্স। মাইনাস করো প্রভিশন, প্রভিশন কত পার্সেন্ট বললাম? 7.5%। লেখ ব্র্যাকেটে লেখ 7.5%। কত হচ্ছে দেখ তো কেউ ক্যালকুলেট করে? 15,75। 1,575, তাই তো? 21,000 থেকে 1,575 বাদ দেবো, কত হচ্ছে? 19,400। 19,425, ঠিক আছে? ডেটার্স অ্যাসেট কমলো 1,575, তার মানে আমরা রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো। কি লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো কি? টু ডেটার্স। কত টাকা বললাম? 1,575, তাই তো? ডেটার্স বা তুই প্রভিশন ফর ব্যাড ডেট লিখতে পারিস, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে কি হলো? এইদিকে স্টক হয়ে গেল, ডেটার্স হয়ে গেল, ফার্নিচার 5,000 টাকা। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট কি ছিল? 15% কমে গেছে, ঠিক আছে? তাহলে ব্যালেন্স শিট অ্যাসেট, লিখ ফার্নিচার। কত ছিল? 15%, তাই তো? তো 5,000 15% করলে কত হয়? 750 বাদ দিয়ে কত হয়? 4,250। ঠিক আছে, তাই হয়েছিল তোরা? আচ্ছা তারপর হচ্ছে কত হচ্ছে? কমলো কত? 750, তাহলে ডিভিডেন্ড ডেবিটে লেখ 750 টু ফার্নিচার, লিখবো টু ফার্নিচার অ্যাকাউন্ট। লাস্ট ছিল বিল্ডিং, সির পয়েন্টটা হয়ে গেল, তাই তো? সির পয়েন্ট হয়ে গেছে বল, ডির পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে তো? ইর পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা বিল্ডিং বলেছে কত? বিল্ডিং 41,000 টাকা, বিল্ডিং ছিল কত? 32,000, 9,000 টাকা বেড়েছে। অ্যাসেট লেখ বিল্ডিং, কত ছিল? 32,000 টাকা, তাই তো? বিল্ডিং 32,000 টাকা ছিল তো, 9,000 টাকা বেড়েছে, তাই তো? যোগ দিয়ে লিখবো ইনক্রিজ 9,000, যোগ করে কত হলো? 41,000 টাকা, ঠিক আছে? 41,000 টাকা, তাহলে কত হলো? 9,000 টাকা বাড়লো, তাহলে অ্যাসেট বাড়লে কোথায় বসে? রিভ্যালুয়েশনের কেইট দিকে। লেখ বাই, লেখ বাই বিল্ডিং অ্যাকাউন্ট, বাই বিল্ডিং অ্যাকাউন্ট। কত টাকা? 9,000 টাকা, হয়ে গেল।
এবার মোটামুটি তো হয়েই গেল সব পয়েন্ট। কি পয়েন্ট বাকি আছে দেখি? অ্যাডজাস্টমেন্ট মানে রিভ্যালুয়েশনের একটাই আইটেম বাকি আছে, দেখ এফ নম্বর পয়েন্ট বাকি। এফ কি বলছে? প্রভিশন অফ রুপিস 1500 মানে 1500 টাকার একটা প্রভিশন ছিল, ঠিক আছে, যেটা কিনা ক্রিয়েটেড এগেইনস্ট বিলস ডিসকাউন্টেড, মানে এটাকে কি বলা হয়? প্রভিশন ফর বিল ডিসকাউন্ট। এটা কি এক ধরনের লাইবিলিটি, এক ধরনের লাইবিলিটি। আগের দিন বুঝিয়েছিলাম, মনে করার চেষ্টা কর, বুঝেছিলাম মনে পড়ে? কারোর কাছে টাকা পায়, বিল ডিসকাউন্টেড, মনে পড়ছে গল্পটা একটা বলেছিলাম? বিল ডিসকাউন্টেড কন্টিনজেন্ট লাইবিলিটি যে একটা এক্সাম্পল, ওটাই বলেছে। ওর জন্য প্রভিশন করেছিস, প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড। তুই প্রভিশন করেছিস মানে বুঝলে, তুই তো বিল পেয়েছিস ব্যাংকের কাছে, তুই ভেবেছিস টাকা নাও পেতে পারিস, তাহলে তো লাইবিলিটি ক্রিয়েট হতে পারে, এরকম একটা ব্যাপার। প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড তার মানে এটা কি? লাইবিলিটি। তা লাইবিলিটি মানে কোন দিকে লিখবো? লাইবিলিটি সাইডে লিখবো। লাইবিলিটি বাড়ছে মানে রিভলিউশন ডেবিটে লিখবো। বোঝা গেল পয়েন্টটা? পয়েন্টটা বোঝা গেল তো? প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড, যার আগে প্রভিশন লেখা থাকবে না, শুনবি, প্রভিশন মানে লেখা থাকবে মানে লাইবিলিটি, এত ভাবতে হবে না, প্রভিশন মানে লাইবিলিটি, ঠিক আছে তো? তাহলে লিখবো কি? লাইবিলিটি সাইডে লেখ প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড, লেখ। কত টাকাটা কত বলেছে বল? 1500 টাকা, 1500 টাকা, ঠিক আছে তো? এবার লাইবিলিটি বাড়ছে মানে রিভলিউশন ডেবিটে লেখ টু প্রভিশন ফর বিলস ডিসকাউন্ট। কত টাকা? 1500 টাকা। তাহলে আমাদের রিভ্যালুয়েশন শেষ হয়ে গেছে, রিভ্যালুয়েশন মিলিয়ে দিই, হ্যাঁ এগুলো শেষ, রিভ্যালুয়েশন মিলিয়ে দিই, রিভ্যালুয়েশন মিলিয়ে দিই, রিভ্যালুয়েশন আর কোনো আইটেম আসবে না। তাহলে আমার মনে হচ্ছে কেইট দিকেই বেশি আছে, 9 আর 2 11,500 টাকা। সেই 11,500 থেকে ডেবিট গুলো এক একটা করে বাদ দে। 3,750 মাইনাস 1,575 মাইনাস 750 মাইনাস 1500, কত হচ্ছে? 3925, 3925। তাহলে কি লিখবো এখানে? 2। এখানে কি লিখবো? 2। কি লিখলাম বল? 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি লিখবো? প্রথমে লিখবো ব্যাট বল, উইকেট তো হবে না যেহেতু অ্যাডমিশন চলছে। তো 3925 কে 1:1 এ ভাগ করবো, কত হচ্ছে? 1962, 1962 একটা আর একটা 1963, বুঝতে পারলি তো? বুঝতে পারলি তো? একটা 2 একটা 3, তাহলে তো 5 হচ্ছে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল কে এইটা লিখ বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, লিখ বাই, প্রথমটা হবে 1962, পরেরটা লিখবো 1963। মোটামুটি এত অব্দি পয়েন্ট হয়ে গেল। আর কি পয়েন্ট বাকি? এই প্রথম পয়েন্টে চলে আয়। এ ব্যবসা যে নতুন পার্টনার ও ব্যবসা শুরু করার সময় কত টাকা নিয়ে এসছে? 35,000 টাকা নিয়ে এসছে। তাহলে বিজনেসে কি আসছে স্যার? 35,000 টাকা আসছে। ওয়ার্কিং স্কোর নোট নিচে লেখ ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড, বুঝতে পারলি? ওয়ার্কিং স্লিপে কি ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড, বছরের শেষে কত ক্যাশে কত পড়ে আছে। কি লিখবো? প্রথমে লিখবো ওপেনিং, ওপেনিং ক্যাশে কত ছিল বল? 2,000 টাকা, হ্যাঁ কি না? ওপেনিং এ কত ছিল দেখে নিই আমরা, কোশ্চেন দেখ, এই দেখ 2,000 টাকা ছিল, ওপেনিং ক্যাশে 2,000 টাকা ছিল, ঠিক আছে? এর সাথে যোগ করব কি? এর সাথে যোগ করবেন কি স্যার? যোগ কি করবেন এর সাথে বল? অ্যামাউন্ট ব্রট ইন বাই উইকেট, তাই তো, হ্যাঁ কি না? অ্যামাউন্ট ব্রট ইন বাই উইকেট কত টাকা দিয়েছিল বল? কত টাকা? উইকেট কত টাকা নিয়ে এসছে ব্যবসা শুরু করার সময়? 35,000 টাকা, ঠিক আছে? তার মানে ব্যবসার নতুন পার্টনার ব্যবসায় 35,000 টাকা নিয়ে এসছে, তাহলে ব্যবসায় ক্যাশের ব্যালেন্স বাড়লো, পাশাপাশি যে পার্টনার 35,000 টাকা নিয়ে তার তো ক্যাপিটালটাও বাড়বে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ, কেইট থেকে লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট, বলে কি লিখবো? অ্যামাউন্ট ব্রট ইন, বলে উইকেটের ঘরে 35,000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে? উইকেটের ঘরে 35,000 টাকা বসিয়ে দিলাম। স্যার আর কি করতে হবে? এবার যে ব্যবসার নতুন পার্টনার, ওকে কিসের টাকা নিয়ে আসতে হয়? প্রিমিয়ামের টাকা নিয়ে আসতে হয়। তাহলে হিজ শেয়ার অফ গুডউইল ওয়াজ ভ্যালুড 9,000 টাকা, মানে বলে দিয়েছে নতুন পার্টনার উইকেট, উইকেটের প্রিমিয়াম কত? 9,000 টাকা, এটা বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে। কি বললাম বল? উইকেটের প্রিমিয়াম কত বলে দিয়েছে? 9,000 মানে উইকেটকে 9,000 টাকা প্রিমিয়াম আনতে হবে। এবার অনেক সময় কোশ্চেনে আমরা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করেছি, প্রতি বছর যা এসছিল নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পেরেছে, এমন কোনো কোশ্চেন ছিল না যে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারে। কিন্তু আমরা ক্লাসে প্রচুর করেছি নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারলে এন্ট্রি কি হবে?
আর আনতে না পারলে এনটিকে, দুটোই করিয়েছি। এবার কোশ্চেনটা পড়ে দেখ, ও কি প্রিমিয়াম আনতে পেরেছে কি পারে? কি বলেছে? বাট হি ওয়াজ আনএবল টু ব্রিং ইট ইন ক্যাশ অ্যান্ড দেয়ারফর ইট ওয়াজ টু বি রেইজ। আমি যেই এনটি নিয়মটা করিনি সেই নিয়মটা এখানে করলে অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে? কারণ কি, আমি কি নিয়ম করেছি, ভুল করেছি? না, ভুল করাইনি। ওটাই করা উচিত, বাট ওরা ওরা তোকে লিখে দিয়েছে এটা করতে। ওরা তোকে অন্য কিছু করতে বলেছে। দেখ, দেখ বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখ, নতুন বুঝিয়ে দিচ্ছি। নতুন পার্টনারের নাম কি? উইকেট, তাই তো? উইকেটকে প্রিমিয়াম ফর গুডউইল, ওকে আনতে কত বলেছে বল? 9,000 টাকা। দেখ, ও হয় আনতে পারবে, হয় আনতে পারবে। ঠিক আছে? মানে ব্রট ইন হয় নিয়ে আসলো। নিয়ে আসলে কি এন্ট্রি হয়? এটা নিয়ে তো আমাকে বলে লাভ নেই, এটা জানিস নিয়ে আসতে পারলে কি হয়। বা নিয়ে আসতে পারলো না মানে নট বট। ঠিক আছে? আমাদের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটাই এসছে, যতবার পরীক্ষা হয়েছে অ্যাডমিশনে এটাই এসছে। এটা কোনোদিন আসেনি। কিন্তু বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন কিন্তু এটা এসছে, আমি বললাম টেস্টের কোশ্চেন এটা এসছে। নট ব্রট ইন, নট ব্রট ইন। এবং ক্লাসে আমরা প্রচুর করি যে টাকা আনতে না পারলে কি হয়। টাকা আনতে না পারলে কি হয়? অ্যাকচুয়ালি টাকাটা বল, টাকাটা নিয়ে আসলে কি বলছি জান না? স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ভালো করে বুঝে নে। তুই জানিস কিন্তু আরেকবার দেখে নে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, টাকা নিয়ে আসলে তারপর কি করতাম? প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা কি হতো স্যার? এটা ভাগ হয়ে যেত কার মধ্যে বল? এখানে ব্যাট, এই অঙ্কটা যদি ব্যাট আর বলের মধ্যে। হ্যাঁ কি না? কোনো ডাউট আছে? না স্যার ডাউট নেই। এটা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হতো, এটাই তো করতাম। তার মানে আল্টিমেটলি এটাকে যদি কম্বাইন করিস, কি দাঁড়ায়? কম্বাইন করলে কি হয় স্যার? কম্বাইন করলে এটা দাঁড়াচ্ছে, দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ভালো করে বুঝিস কিন্তু, খুব সুবিধা হবে। আমি তোকে এটা বুঝিয়ে দিচ্ছি। টু কি হবে? টু ব্যাট, টু বল। তাই তো হচ্ছে। টাকা আনতে পারলে এটা স্যার, টাকা আনতে না পারলে? কার টাকা আনার কথা? উইকেটের। উইকেট, উইকেট টাকা আনতে পারেনি, আজ টাকা আনতে পারেনি। ভাই টাকা আনতে পারেনি কোনো সমস্যা নেই, পরে টাকা দেবে। ও আজ দিতে পারেনি, পরে টাকা দেবে। তাহলে বিজনেস কার গায়ে টাকা পাবে? উইকেটের গায়ে। তাহলে উইকেটকে ডেবিট করতে হবে, হ্যাঁ কি না? বল হ্যাঁ কি না? উইকেটকে ডেবিট, যেটা আমরা করেছি, তাই তো? টাকা আনতে না পারলে ডেবিট, টু ব্যাট টু বল। কোনো ডাউট আছে এখানে? যখন কিছু বলবে না টাকা আনতে পারি, এটা করে দিবি। অর্থাৎ আমরা যে এইটা করলাম ক্যাপিটালের মাধ্যমে, পার্টনারের ক্যাপিটালের মাধ্যমে কাজটা করেছি। রিটায়ারমেন্ট যেমন ক্যাপিটাল করতাম, এটা ক্যাপিটালের মাধ্যমে কাজটা। দেখ, তুই মনে কর, এটা চেষ্টা কর না, তুই ভাব, বোঝার চেষ্টা কর রিটায়ারমেন্টে মনে পড়ে টেবিল এন্ট্রি করছে, এটা তো সেটাই করলাম, ক্যাপিটালের মাধ্যমে এই কাজটা করলাম। কিন্তু ওরা কি কোশ্চেনে কোথাও লিখেছে এটা? ওরা এই কোশ্চেনে কোথাও লিখেছে ক্যাপিটালের মাধ্যমে করতে? না স্যার। অ্যাকচুয়ালি নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে না পারলে দুটো কাজ করা যায়। নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকা আনতে না পারে, দুটো কাজ করে স্যার। কি কাজ করা যায় বলুন? একটা তো এটা করা যায়, এই যে এটা করলাম, এটা ক্যাপিটালের মাধ্যমে। আর একটা করা যায় রেইজ, রেইজ করো, রেইজ করো, আর একটা করা যায়। এবং ওরা ওখানে কি বলেছে? ওরা কি লিখেছে? রেইজ বলে কোনো কথা লিখেছে? দেখ, আমি কেন আটকে গেলাম বুঝেছিস তো? এই কারণের জন্য। তো তুই জানিস, তুই যদি এটা করে দিস কেটে দেবে। এটা করে দিলে কেটে দেবে তো? তোকে রেস করতে বলেছে। কি বললাম বলতে? রেস করতে বলেছে। এখন প্রশ্ন হলো স্যার রাইট আপ করতে বলেছে? স্যার অ্যাকচুয়ালি নতুন যে রুল বেরিয়েছে না, নতুন কিছু পার্টনারশিপের রুল বেরিয়েছে। বলছে আমি যদি রেস করি, রেস করলে কি হবে বল? রেস করা মানে জানি রেস মানে কি? রেস মানে কি স্যার? রেস মানে হচ্ছে বইতে দেখানো। রেস মানে বইতে দেখানো। আর বই মানে কি? কিচ্ছু করবি না, আমি যেটা করছি দেখবি। বইতে দেখানো মানে স্যার, বই মানে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে দেখাবো গুডউইল। গুডউইল টাকাটা দেখাবো। বইতে গুডউইলই তো এটা, এটা তো গুডউইলই। বইতে গুডউইলের টাকা দেখাবো। আর গুডউইলের টাকা দেখালে তাহলে কি হবে? গুডউইল বইতে বেড়ে গেল। তাহলে এই টাকাটা কি হয়? এই টাকাটা কি করতে হবে বল? এটা তো নিশ্চয়ই, দেখ গুডউইল কারা তৈরি করে? গুডউইল কারা তৈরি করে? ব্যবসার গুডউইল পার্টনাররা তৈরি করে। তাই তো? এমনি একদম কমন সেন্স ভাব। তুই ভাব, এখানে ধর গুডউইল যদি লিখিস, তোর ধর ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে গুডউইল বেড়ে গেল। তাহলে কি করে ব্যালেন্স শিট ট্যালি হবে? আরে তুই আমাকে বোঝা না, ব্যালেন্স শিট কি করে ট্যালি হবে? তুই ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ধর গুডউইল একটা যা খুশি একটা অ্যামাউন্ট লিখলি। ধর এখানে ধর ৳৫ লিখলি। তাহলে এখানেও তো ৳৫ লিখতে হবে, না ট্যালি হবে ব্যালেন্স শিট? লিখতে হবে তো। তার মানে এই টাকাটা মনে করার চেষ্টা কর, বা শিখিয়েছিলাম যে গুডউইলটা কারা তৈরি করে? ব্যবসার গুডউইল পার্টনাররা। তাহলে এটা পার্টনারদের ক্যাপিটালটা বেরিয়ে যাবে। এখানে কি হবে? পার্টনারদের ক্যাপিটালটা বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? কারণটা বুঝতে পারলি তো? কারণ এইদিকে লিখবি তো ক্যাপিটাল যোগই তো হচ্ছে, পার্টনার ক্যাপিটাল বাড়বে। প্রশ্ন হলো এই যে রেস, এগুলো সব তোরা শিখেছিলি, রিটায়ারমেন্টেও শিখেছিলি, বহু শিখেছিলি। রেসটা কোন রেশিও করতে হয় মনে আছে? বল দেখি। ওল্ড রেশিও। একদম পারফেক্ট, একদম পারফেক্ট অ্যান্সার। রেস করতে হয় ওল্ড রেশিওতে।
রেস করতে হয় ওল্ড রেশিওতে, ঠিক আছে তো? মনে রাখতে হবে তো। আর তারপর কি করতাম মনে করো রিটায়ারমেন্টের রাইট অফ করতাম, রাইট অফ কোন রেশিওতে করতাম? নিউ রেশিওতে করতাম, একদম ঠিক, রাইট অফ করতাম নিউ রেশিওতে। আমি যদি রেস করি, ধর সাপোজ ধর একটা টাকা বেরোবে গুডউইল, সেই টাকাটা এখানে লিখলাম। আর একটা কি করবো বল স্যার, শুনি তো, আমি তোকে ব্যাপারটা ক্লিয়ার করেছি, আরো ব্যাপারটা আরো ধরে ধরে ক্লিয়ার করে দিচ্ছি। তো ধর সাপোজ ধর আমি মনে করছি গুডউইল তোর বেরোবে, গুডউইল তোর মনে করছি 36,000 টাকা। তোরা টাকা পেলাম, কোশ্চেন করিস না, মনে কর গুডউইল 36,000। গুডউইল, আমি কি বললাম কথাটা? গুডউইল বললাম না প্রিমিয়াম ফর গুডউইল বললাম? গুডউইল বলছি, প্রিমিয়াম না। স্যার আরো একটু ভেঙে বলুন তো। দেখ, নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারি, যেটা আমরা করতাম, এটা করতাম, এখানে লিখতাম পিএম, এটা প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা। আর যদি নতুন পার্টনার প্রিমিয়াম এন্ট্রি, মানে নতুন পার্টনার যদি প্রিমিয়াম টাকা আনতে না পারে, তখন এটা আরেকটা নিয়ম ছিল, রেস করো, মানে বইতে দেখাও। আর বইতে দেখাতে হয় ফুল ভ্যালু। কি বললাম? বইতে দেখাতে হয় কোন ভ্যালু? বল বল, কি বললাম? বইতে দেখাতে হয় কোন ভ্যালু? ফুল ভ্যালু। মেন ক্লাসে এগুলো করানো, প্রথম ক্লাসে গুডউইল ট্রিটমেন্ট করানো ছিল। বইতে দেখাতে হয় ফুল ভ্যালুতে। ফুল ভ্যালু কত? ফুল ভ্যালু কত? আরে 9,000 টাকা তো ওর টাকা, উইকেটের টাকা। তাহলে সবার টাকা কি, সবার টাকা 9,000? ও, আমি মোটামুটি ক্যালকুলেট করেছি, পরে দেখাচ্ছি। সবার টাকা 36,000। সবার টাকা 36,000 টাকা। তাহলে বইতে দেখাতে হয় কি জানিস তো? বইতে ফুল ভ্যালু দেখাতে হয়, তাই তো? আর যদি আমি রেস করি, রেস করলে কি হয়? রেস করি মানে আমি বইতে গুডউইল দেখাচ্ছি, গুডউইল দেখাচ্ছি মানে কি? অ্যাসেট, অ্যাসেট বাড়ছে। আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করি আমরা বল? স্যার ডেবিট করছি, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 36,000, হ্যাঁ কি না? বুঝতে পারলি? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 36,000 টাকা। তো গুডউইল কারা তৈরি করে? পার্টনার তৈরি করে। পার্টনার তৈরি করলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে, ক্যাপিটাল বাড়বে, তাই তো? তাহলে এখানে কি লিখবো? কারা কারা হবে স্যার? ব্যাট আর বল। তাহলে স্যার কেন উইকেট? আরে এই গুডউইল কি করে উইকেট তৈরি করলো? ওরা তো এতদিন ধরে বিজনেস দাঁড় করালো। বুঝতে পারলি তো? তাহলে এটা যদি আমি এই অবস্থায় যদি আমি রাখি, ভালো করে বুঝি, এই অবস্থায় যদি রাখি তাহলে কি হবে? পার্টনার ক্যাপিটালে স্যার ব্যাট আর বলের ক্যাপিটাল বাড়বে, আর ব্যালেন্সে 36,000 টাকা লাগবে, যেটা ইল্লিগাল। ইল্লিগাল মানে বোঝ, কোম্পানি যে মানে এখন যে নতুন নিয়ম বলছে, আ গুডউইল ২ রকমের হয়। একটা সেলফ জেনারেটেড হয়, আরেকটা পারচেজ গুডউইল হয়। পারচেজ গুডউইল তুমি বইতে দেখাতে পারো। পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে। কোন গুডউইল আমরা তুই, ও আমাকে জিজ্ঞেস করে স্যার AS26, AS26 এ কোন গুডউইলের কথা বলেছে জানিস? পারচেজ গুডউইল। আমরা বইতে কোন গুডউইল দেখাই? পারচেজ গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল দেখানো যায় না। এটা যে কোশ্চেন যে গুডউইল দিয়েছে, এটা সেলফ জেনারেটেড গুডউইল। আমি যদি বইতে দেখাই, ঠিক আছে? বইতে যদি দেখাই, তাহলে এটা জেনুইনলি ফুল দেখাতে নেই। আর সবচেয়ে বড় কথা, এই এন্ট্রি এখন হয়ই না। কিছু করার নেই। কারণ এই যে অঙ্কটা সেট করেছিল না, যে এটা তো এবছর টেস্টে যে স্কুল কোশ্চেন করেছে, ও তো কোনো এক জায়গা থেকে বই থেকে কপি করেছে, তো নিজের মাথা থেকে কোশ্চেন করেনি। ও তো কোনো বই থেকে ও কি করেছে? পুরো ডিজিট ফিজিট ধরে পুরো কপি করেছে। পুরো সেম টেম অ্যাডজাস্টমেন্ট পুরো কপি করা। কোনো একটা লাইনও ইয়ে নেই। ঠিক আছে? বিকমে এই অঙ্কটা করানো। তো ও কি করেছে? তখন অ্যাকচুয়ালি বিকমে এই অঙ্কটা 1980-85 এরকম সময় এসেছিল। ঠিক আছে? ওই সময় ওই অতদিন আগে এসেছিল। তো সেই সময় তো এরকম কোনো নিয়ম ছিল না। তখন এটাই করা হতো। ১ম এ দেখাও পরে মোছো। ঠিক আছে তো? ১ম এ দেখাও পরে মোছো। ঠিক আছে তো? তো তাহলে এখানে কি করব? এখানে আমরা কি করব? তাহলে কি বললাম বল? ১ম এ দেখাবো, তারপর মুছবো। তাহলে বুঝতে পারছিস? বুঝতে পারছিস? দেখাবো। তাহলে ১ম এ আমাকে আমার সঙ্গে কোন ডাউট থাকলে বলবি কিন্তু। ডাউট থাকলে বলবি। এন্ট্রিটা খুব, দেখ এই এন্ট্রি দেওয়ার জেনারেলি চান্স নেই। নরমালি ওটাই দেবে। এই এন্ট্রি দেয়ই না এখন। মানে মানে অন্যান্য বোর্ডে তো দেবেই না তোর এই সমস্ত পয়েন্ট। কারণ এই পয়েন্টে এখন উঠে গেছে। এই পয়েন্টের কোনো ভ্যালিডি নেই এই পয়েন্টের এখন। ঠিক আছে? এই পয়েন্টের কোনো ভ্যালিডি নেই। তা বইতে দেখাবো কোন রেশিওতে বল? ওল্ড রেশিওতে। আচ্ছা বল, তুই বল দেখি বইতে দেখালে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে মানে এইটা লিখবি, কি লিখবি? লেখ বাই গুডউইল। বাই গুডউইল লেখ। টাকাটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। শুনছিস তো? ৩৬,০০০ টাকা কি করে বললাম? ৩৬,০০০ টাকা ক্যালকুলেশনটা লিখে নে। আমি বুঝিয়ে দিচ্ছি। ৩৬,০০০ টাকা। আমি বলেই চাই, আমি ওয়েট কর, আমি বলেই চাই, ৩৬,০০০ টাকা বলেই। আচ্ছা ঠিক আছে, আগেই বলে দিই। মনে ডাউট তো, ডাউট রেখে লাভ নেই। আমি আগেই বলে দিচ্ছি। কি লিখবো জানিস তো? এই যে নিচে লিখছি। লেখ ফুল ভ্যালু অফ গুডউইল। লেখ ফুল ভ্যালু অফ গুডউইল। ওয়ার্কিংস লেখ। ফুল ভ্যালু অফ গুডউইল। লেখ ওয়ার্কিংস লেখ। কি লিখবি? ফুল ভ্যালু অফ গুডউইল। কি লিখলাম? ওয়ার্কিংস লিখবি কি? ফুল ভ্যালু অফ গুডউইল। কি লিখবি? ওয়ার্কিংস লিখবি কি? ফুল ভ্যালু অফ গুডউইল। ওয়ার্কিংস কি লিখবি বল? ফুল ভ্যালু অফ গুডউইল। ঠিক আছে তো? আন্ডারলাইন কর। আন্ডারলাইন কর। আচ্ছা উইকেটের উইকেট কত টাকা প্রিমিয়াম নিয়ে এসছে? ৯,০০০ টাকা। আর উইকেটের শেয়ার কত ছিল? ব্যালেন্স শিট শেষ হয়ে যায়, তার নিজেই বলেছে। তুই খুঁজে পাসনি, তোরা খুঁজে পাসনি। আমি বলছি 1/4 বলেছে। এই দেখ এখানে বলছে ফোর্থ শেয়ার। ফোর্থ শেয়ার মানে হচ্ছে 1/4। ফোর্থ শেয়ার মানে কি বলতো?
বুঝলি তো? 1/4 এটা বুঝে নিতে হবে তোকে। ঠিক আছে? 1/4 তাহলে 1/4 ওটা আন্ডারলাইন করে রাখিস, যাদের বই আছে ওখানে আন্ডারলাইন কর। 4 শেয়ারটা আন্ডারলাইন করে রাখিস। করেছিস তো? 1/4 ইনটু ইকুয়াল টু কত বলেছিল বল? 9,000। ফুল কাকে বলে? 1 কে কি বলে? ফুল বলে না? 1 কে ফুল বলে। তাহলে 1 সমান কত হবে? 36,000 টাকা হবে। আমি বলেছিলাম তোকে প্রথমে 36,000 টাকা হবে। তুই বুঝেছিস কি করে বলেছিলাম? আমি দেখে নিয়েছিলাম জাস্ট। ফুল ভ্যালু অফ গুডউইল কত বলল বল? 36,000 টাকা। ঠিক আছে? এই 36,000 টাকাটা যদি তোকে বইতে দেখাতে বলে তাহলে তুই কি করবি? দেখাবি, পরে মুছবি। দেখাবি, পরে মুছবি। কি বললাম? প্রথমে দেখাবি পরে হ্যাঁ, তোকে কোশ্চেন যদি লিখে দেয়, তুমি মুছো না, তখন তুই মুছবি না। আর কিছু না বললে তুই দেখিয়ে মুছবি। ঠিক আছে? স্যার যদি কিছু নাই বলে দেখাতে, তাহলে তুই এন্ট্রিটা করবিই না। এই এন্ট্রি করবি না যে সমস্ত টিচাররা খাতা দেখবে না, সে যদি একটু স্ট্যান্ডার্ড লেভেলের হয় বা একটু মডার্ন লেভেলের হয়, ঠিক আছে? কিন্তু এই নিয়মটাকে ফলো করবে না। কিছু না বললে কিন্তু যেটা আমি আগেরটা করলাম ওটাই করবি। ঠিক আছে? এটা মাথায় রাখবি কিন্তু। এই যে আমি যে পয়েন্টটা আমি এতক্ষণ বললাম, এই যে এখন যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট তুই সিবিএসসি বোর্ডের যে বই, পপুলার বই হচ্ছে টি.এস. গেয়াল আর হচ্ছে তোর গোয়েল। ওই বইতে নেই। এই পয়েন্টই নেই। এই পয়েন্টই নেই। মানে ভাব কত অঙ্ক এই পয়েন্টই নেই। এটা তো অনেক আগেকার কোশ্চেন, তাই আমি তোকে বলে দিলাম। বলে দিলাম ব্যাপারটা জাস্ট। আচ্ছা শোন, তাহলে কি করবো বল? বাই গুডউইল 36,000 গুডউইল দেখাবো ওল্ড রেশিও। তো ওল্ড রেশিও কত ছিল? 1:1 মানে 18:18 তাই তো? লিখে দে 18:18। ঠিক আছে? 18:18 আর কি বললাম বল? বুঝবো কোনটা নিউ রেশিও। স্যার নিউ রেশিও তো বের করতে হবে। তাহলে চল নিউ রেশিও বের কর। জানিস তো নিউ রেশিও কি করে বের করতে হয়? বল দেখি একবারে, কেবল শিখিয়েছিলাম তো। নিউ রেশিও শিখিয়েছিলাম তো একবারে কি করে করতে হয়। প্রথমে লেখ এ, সরি এ কেন ব্যাট, এখানে লেখ পার্টনার, ব্যাট, বল, উইকেট, ওল্ড রেশিও আর একটা নিউ রেশিও। তাহলে এখানে কত হচ্ছে? নতুন পার্টনার শেয়ার 1/4। তাহলে রইল বাকি কত? 3/4 তো? 3/4 আর এখানে আমাদের রেশিও কত ছিল? হাফ করে। 3/4 1/2 মানে 3/8। ঠিক আছে? 3/4 1/2 3/8 আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2/8 তাহলে রেশিও কত হলো? 3:2। ঠিক আছে? রেশিও কত হলো বল? নিউ রেশিও কত হলো? 3:3:2। তাহলে এটাকে মুছবো। 36,000 টাকাকে মুছবো কোন রেশিওতে? 3:3:2। মুছতে গেলে কি হবে? মুছতে গেলে ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্যাপিটাল ডেবিট দিকে লিখবো কি? টু গুডউইল। কোন রেশিও? 3:3:2 করে বল কত হচ্ছে? বল না কত হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। গুডউইল ছিল 36,000 টাকা ডিভাইড বাই 8 ইনটু 3। প্রথমটা 13,500, তারপরটা 13,500, তারপর 9,000 রে হয়ে গেল। বুঝতে পারলি অঙ্কটা? তাহলে সবকটা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে? আর কিছু পয়েন্ট লেখালেখি খুঁজে পাচ্ছি না। তাহলে এবার মেলাতে হবে। মেলা দেখি, ব্যাট বল উইকেটটা মেলা। না ক্যাপিটালাইজেশন দেয়নি, নর্মাল অঙ্কটা। অঙ্ক নর্মাল। হ্যাঁ, হ্যাঁ। কিসব বলেছে? ক্যাপিটালাইজেশন কিছু নেই। দেখে নিচ্ছি তো না তুই কর না, তুই মেলা। আচ্ছা দেখ শোন, কি বলবো? বলবো এবার? এখানে বলেনি ক্যাপিটালাইজেশন করতে, এই ঋষি বলেনি কিন্তু। এখানে কিন্তু লাইনে কোথাও লেখা নেই ক্যাপিটালাইজেশন। তার মানে ও যতই বলুক তুই করবি কি করে? ও তো বলেনি তুই করবি কেন? তোকে তো বলেনি ক্যাপিটালাইজেশন, তুই করবি কি করে? তোকে তো বলতে হবে এটলিস্ট। তো বলেনি করবি না। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তুই মিলিয়ে দেবে, ব্যালেন্স করে দে, অঙ্ক শেষ। অঙ্ক শেষ হয়ে ব্যালেন্স কর। 35,000 থেকে 9,000 বাদ দিলে কত হলো? 26,000 টাকা। এই তো প্রথম উইকেটের ব্যালেন্সটা করলাম।
বলের ব্যালেন্স কর 25 আর 29, 5, 8, 9, 29 আর 18, 47,000, 47, 48, 48,963। বলে না। 45,467 62। কত হচ্ছে বাদ দিয়ে হচ্ছে 35,463। তোরা অভিষেক একটু লাস্টে অ্যান্সারটা দেখ, যদি অ্যান্সার না মিললো এটাও মিলে যাবে, তো চিন্তা নেই, তবু একটু দেখ। 35 আর 39 যোগ 18 যোগ 1962 কত হচ্ছে 5892 58,962। এখানে 58,962 মাইনাস করবি কত 13,500 কত হচ্ছে 45,462। এটা লিখবো টু ব্যালেন্স সিটি, জাস্ট দেখ তো এটাই আছে অ্যান্সার। হ্যাঁ কোথায় ছিল ক্যাপিটাল ব্যাট বল উইকেট। 45,462 35,463 26,000, তিনটে যোগ করে কত হয়েছে দেখতো 1,06,925 1,00,000, এত একবার চেক করে নে 1,06,925। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে 24 আর 25। আচ্ছা, ক্যাশ কত বেরিয়েছিল ক্যাশ আমাদের দেখ, এই যোগ করে দে 35 আর তুই যোগ করে 37,000, তাহলে ক্যাশ উপরে তুলে দে 37,000 টাকা, ক্যাশ উপরে তুলে দে 37,000 টাকা, যোগ কর দেখি, একজন যোগ কর, একজন অ্যাসেট সাইড যোগ কর, একজন লাইবিলিটি সাইড যোগ কর, ঠিক আছে তো কত করলো গ্যাস কত করলো 37,000 টাকা, একজন অ্যাসেট সাইড যোগ কর, একজন লাইবিলিটি সাইড যোগ কর, আছি তো নাম চিন্তা নেই, একজন অ্যাসেট সাইড যোগ কর না, 1,22,925 লাইব্রেরি লাইবিলিটি সাইডে 1,22,925, তাহলে অ্যাসেট সাইড কর, মিলে গেছে তাহলে মিলে গেছে, না মিললে আমি আছি চিন্তা নেই। তো এই অঙ্কটা এই অঙ্কটা শুনছিস তো, এই অঙ্কটা ভালো লেগেছে অঙ্কটা, এই অঙ্কটা ভালো যাচ্ছে, একটু লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তোরা কিন্তু প্রতি বছর তোরা কি বলেছিস প্রিমিয়ামের টাকা পার্টনার আনতে পেরেছে, তো এক বছর তো নাও দিতে পারে, এবছর নাও দেবে প্রিমিয়ামের টাকা আনতে পারেনি, তো এইটুকু তো জেনে রাখ প্রিমিয়ামের টাকা আনতে না পারলে কি হয়, ঠিক আছে তো, মানে যদি মনে হয় নর্মাল অঙ্ক দেবে তো এটা পয়েন্ট দিতেই পারে নর্মাল অঙ্ক, যদি এরকম দেবে না কিন্তু নতুন করে প্রিমিয়ামের টাকা আনতে পারেনি আবার ক্যাপিটালাইজেশন দেবে না, এরকম করে দেবে না। আর আমি তো বলছি এবছর ক্যাপিটালাইজেশনটা দেবে না তোর, আর প্রিমিয়াম পার গুলো আনতে পারিনি এরকম দেবে না, এবছর তোকে দেবে কি বলতো, নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, এটা দেবে। নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, হ্যাঁ নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, ওই পুরোনো পার্টনার ক্যাপিটালের উপর বেস করে অ্যাডজাস্ট করতে, যেটা শিখিয়েছে, যেটা নর্মাল, যেটা সব সোজা, ওটা দেবে, এটাই বছর দেওয়ার চান্স আছে, যাই হোক বলে দিলাম। চলে আয়, এবার আমরা রেশিওতে চলে আসি, রেশিও, রেশিও কি বলছে, দাঁড়া 1 মিনিট, 5 মিনিট একটু ব্রেক দিই, 5 মিনিট ব্রেক, আসতে আচ্ছা
দাঁড়ান আমি দেখছি। ব্যালেন্স শিট টোটাল করে নিই, তো আমি দেখছি। ইয়ে বলতো অভিষেক, আমি বলছি মেলা দেখি ক্যাশ ঠিকই আছে। ক্যাশ 37,000 টাকা, তাই তো? হ্যাঁ, পার্টনারশিপ হবে। তারপর হচ্ছে স্টক 21,250, ডেটার্স 19,425, হ্যাঁ, ফার্নিচার 4,250, হ্যাঁ, বিল্ডিং 41,000, হ্যাঁ, টোটাল হলো 1,22,925। হ্যাঁ, এবার লাইব্রেরি সাইডটা বলছি, কেইটার্স 14,500, হুম, প্রভিশন ফর বিল ডিসকাউন্ট 1500, হুম, তারপর হচ্ছে ব্যাট 45,462, হুম, তারপর হচ্ছে বল 35,463, আর হচ্ছে তোর উইকেট 26,000, টোটাল হচ্ছে 1,06,925। এবার রেশিও, ঠিক আছে, এবার রেশিও করবো। রেশিওর অঙ্কটা কি বলেছে, তোকে ডেপ্ট ইকুইটি রেশিও বলেছে আর কারেন্ট রেশিও বের করতে বলেছে। দেখ, অঙ্কের নাম্বার 7 কি লিখবো, প্রথমে লিখবো ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কে বলতে পারবি? ডেট বাই ইকুইটি, ডেট বাই ইকুইটি। এখানে ডেট বলতে কি বোঝায়, লং টার্ম ডেট। ডেপ্ট বলতে কি বোঝায়, লং টার্ম ডেপ্ট, লেখ লং টার্ম ডেপ্ট। আর ইকুইটি বলতে কি বোঝায়, শেয়ার ক্যাপিটাল। এখানে সেরকমভাবে লিখেছে, সেরকমভাবে তো কিছু লেখেনি। শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, আর কিছু আসবে না, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, ঠিক আছে। লং টার্ম ডেপ্ট, লম্বা দাগ দে। লং টার্ম ডেপ্ট কি কি আছে এখানে, স্যার লং টার্ম ডেপ্ট লিখবি কিন্তু শুধু টাকা লিখবি না কিন্তু। লং টার্ম ডেপ্ট মানে লিখবি ডিবেঞ্চার প্লাস লং টার্ম লোন, লং টার্ম লোন, লং টার্ম লোন, লোন টার্ম লোন লিখে দেখ, কোশ্চেন দেখ, লোন টার্ম লোন লিখেছে, ঠিক আছে তো। ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত ছিল বল অঙ্কে, শেয়ার ক্যাপিটাল ছিল 1,20,000 টাকা, ঠিক আছে। আর রিজার্ভ বলতে এখানে কি ছিল, রিজার্ভ বলতে দেখি, আমরা দেখি তো কোশ্চেনটা। দাঁড়া, রিজার্ভ বলতে এখানে কি ছিল, আমরা শেয়ার ক্যাপিটাল নিয়ে নিলাম, রিজার্ভ বলতে শুধুমাত্র জেনারেল রিজার্ভ, শুধুমাত্র জেনারেল রিজার্ভ, এই দুটো নেওয়া হয়ে গেছে। শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ কত ছিল বল, জেনারেল রিজার্ভ 40,000 টাকা। আচ্ছা, অঙ্কে বল ডিবেঞ্চার কত ছিল স্যার, 1,40,000, আর লং টার্ম লোন কত ছিল স্যার 70,000, ডিভাইডেড বাই 1,60,000, হ্যাঁ কি না। উপরে হবে 2,10,000 বাই 1,60,000, কত হচ্ছে অ্যান্সার দেখ, পড়ে দেখ অ্যান্সার মিললো কিনা, জাস্ট একটু দেখ, না মিললেও আমি আছি, না মিললেও আমি আছি, দেখ 2,10,000 বাই 1,60,000 কত হচ্ছে, পরে কত পেয়েছিল তো বল, 1.31 1.31:1, না হলে এর আরেকটা মেথড আছে, সেটা দেখবো না আমি। কত পেয়েছেন স্যার, লং টার্ম আলাদা দিয়েছে, টোটাল আলাদা দিয়েছে। না সে দেখি, আমি দেখি অ্যান্সার দেখা, আমি বলে দিচ্ছি কি বলেছে দেখি। এই তো, ওরা কি লিখেছে, ও আমি বুঝিয়েছি ওরা কি লিখেছে, অ্যান্সার দেখ, এটা বেরিয়েছে একটা, এই যে আমি এটা করলাম, এটা ওরা কি করেছে, ওরা কি লিখেছে, ওরা লিখেছে 21:16, দেখ ওরা বলেছে 21:16, দেখিস তো, মানে বলছে তুমি যদি লং টার্ম, ভালো করে শুনবি, তুমি যদি লং টার্ম লোন ধরে করো তখন অ্যান্সার এটা। অ্যাকচুয়ালি ডেপ্ট ইকুইটি রেশিওর দুটো ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা বলি, ওরা এটা আরেকটা অ্যান্সার দিয়েছে। আরেকটা ফর্মুলা কি জানিস, আরেকটা ফর্মুলা হচ্ছে টোটাল ডেপ্ট বাই শেয়ার হোল্ডার ফান্ড, আমি লেখা আছে না, নিজে করে দিতে পারবি। টোটাল ডেপ্ট মনে পড়ে, মেন ক্লাসে করেছিলাম, তোরা যারা আমার সঙ্গে মেন ক্লাসের সঙ্গে যারা ছিলি তারা জানিস, ঠিক আছে তো, পরে যারা ভর্তি হয়েছিস তারা জানবি না। টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার ফান্ড ফর্মুলা কি ছিল, টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার ফান্ড, টোটাল ডেট কি লেখা ছিল, টোটাল ডেট হচ্ছে লং টার্ম লোন, এলডি, লং টার্ম লোন কি বললাম, এলডি প্লাস কারেন্ট লাইবিলিটি, একদম ঠিক, কারেন্ট লাইবিলিটি ডিভাইড বাই শেয়ার হোল্ডার ফান্ড, তো 1,60,000 ছিল, দেখ মিলিয়ে দিচ্ছি। লং টার্ম লোন কত বেরিয়েছিল বল, কত বলেছিল অঙ্কে স্যার, 2,10,000, আর কারেন্ট লাইবিলিটি বল, হিসাব করে বল, কারেন্ট লাইবিলিটি কত ছিল অঙ্কে, 14, কেইটার্স আর বিলস পেবেল, কেইটার্স আর বিলস পেবেল, দেখি আর কেউ ছিল, দাঁড়া 1 মিনিট, কি কি ছিল নাকি দেখি, দেখ এখানে দেখ, কেইটার্স ছিল 66,000 টাকা, আর বিলস পেবেল 14,80 উপরে কিছু ছিল না স্যার, আর কিছু নেই, তাহলে 80,000 টাকা, 80,000 টাকা, তাহলে 2,10,000 আর 80 কত হয়, 2,90,000 বাই 1,60,000, দেখ আর একটা অ্যান্সার ছিল 29:16, দেখ একটা ছিল অ্যান্সার 29:16, দেখে নে, তা কি বললাম, আরে যে কোনো একটা করলেই হয়, দুটোই কারেক্ট, তো আমি উপরটাকেই কাউন্ট করলাম, বুঝে গেলে, ঠিক আছে, দুটোই করা যায়, দুটোই আমি বলে দিলাম তোর ফর্মুলা। স্যার পরীক্ষায় একটা করলে নাম্বার দিতে বাধ্য, দুটোই ঠিক, দুটোই ঠিক।
আচ্ছা এবার কি করো কারেন্ট রেশিও ফর্মুলা লেখ, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা লেখ, জানিস এটা প্রত্যেকে জানিস কারেন্ট রেশিও বের করার ফর্মুলা, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট নামগুলো লিখবি পুরো দেখে দেখে লিখবি, কিন্তু দেখ কি কি ছিল স্যার, ব্যাংক ব্যালেন্স লেখ, ব্যাংক লেখ, লেখ ব্যাংক লেখ, লিখতে হবে। ডেটার্স লেখ, তারপর ডেটার্স লেখ, ডেটার্স। আর কি ছিল, এই আর কি ছিল বল ঋষি, আর কি ছিল ব্যাংক আর ডেটার্স ছাড়া? না, কারেন্ট লায়াবিলিটি কি লিখবি, ক্রেডিটার্স আর বিলস পেবেল। ব্যাংক কত ছিল বল, ব্যাংক ব্যাংক কত ছিল 30,000। 30,000 আর 70,000 ঋষি ডেটার্স কত ছিল, 70,000 টাকা। 70 ডেটার্স ছিল 70,000 টাকা, ঠিক আছে তো। আচ্ছা ক্রেডিটার্স, ক্রেডিটার্স ছিল কত, ক্রেডিটার্স 66,000 টাকা, আর বিলস পেমেন্ট কত ছিল 14,000 টাকা। তাহলে 1 লাখ বাই 80,000। দেখ তো অ্যান্সার দেখ, অ্যান্সার দেখ, অ্যান্সার দেখ, একদিন দেখ। মিলে যাই, হ্যাঁ মিলে 5:4 দিয়েছে। তো 5:4 মানে 1.25, 5কে 4 দিয়ে ভাগ কর দেখ 1.25 হচ্ছে। ওরা ওরকম ভাবে দিয়েছে অ্যান্সার, তুই অত ভাব, বাদ দে না, তুই অত কথা বাদ দে, তুই তোর মতন ভাব। অ্যান্সার মিলে গেছে, বুঝে গেল কি বললাম। আর একটা অঙ্ক বাকি আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে তো। আচ্ছা এর সঙ্গে অরে কি দিয়েছিল থিওরি, বলছে হোয়াট ইজ মেজার্ড বাই দ্য সলভেন্সি রেশিও আর হোয়াট ইজ মিন বাই, এটা মিন্ট রেশিও হবে না, মিক্সড রেশিও হবে, মিক্সড রেশিও হবে, মিন্ট রেশিও দিয়েছে। আচ্ছা মিক্স রেশিও তো বলেছি, কোনগুলোকে মিক্স রেশিও বলে, বল একটা বল, মিক্স রেশিও নাম বল একটা। ডেটা টার্নওভার, একদম ঠিক বলিস, বাহ ভেরি গুড, ভেরি গুড, পড়াশোনা করিস। আচ্ছা শোন 8এরটা দেখ, লাস্ট অঙ্ক, এটা বলছিল অপারেটিং অ্যাক্টিভিটিস করতে, কি বলেছিল, অনলি অপারেটিং, দেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পুরো করতে হবে, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস করতে হবে, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে তো। চল দাগ কাট, হ্যাঁ রুপিসে দুটো ঘর করিস, হ্যাঁ রুপিসে দুটো ঘর করিস। প্রথমে কি লিখতাম আমরা, প্রথমে লিখবো কি প্রফিট বিফোর ট্যাক্স, মনে আছে, মনে আছে, প্রথমে লিখবো কি প্রফিট বিফোর ট্যাক্স, যেটা আমরা শিখেছিলাম প্রফিট বিফোর ট্যাক্স। প্রথমে কি লিখতাম বল, নেট প্রফিট। তাহলে এবার কোশ্চেনে চলে যাব, এবার কোশ্চেনে চলে যাব, এবার কোশ্চেনে চলে যাবো। কোশ্চেন নেট প্রফিট কত বলেছে দেখ, এই দেখ 18,000 টাকা ছিল প্রথম বছরে, পরের বছর হলো 55,000 টাকা। তাহলে কত হলো বল, কত টাকা বাড়লো, কত চেঞ্জ কত হলো, 55 থেকে 18 বাদ দিলে 37,000 টাকা। তাহলে নেট প্রফিট কত, 37,000 টাকা, নেট প্রফিট প্রথম ঘরে লিখলাম 37,000 টাকা, ঠিক আছে হয়ে গেল। এর সাথে কি যোগ করতে শিখেছি বল, এর সাথে কি যোগ করতে শিখেছি বল, এর সাথে যোগ করতে বলেছি, মানে 3টে আইটেম যোগ হয়, 3টে আইটেম যোগ হয়, কি কি, ডিভিডেন্ড, রিজার্ভ আর ট্যাক্স। দেখ এখানে কি কি আছে অঙ্কে, দেখ কি কি আছে, এখানে স্যার রিজার্ভ আছে, আর দেখে নি কি কি আছে, ট্যাক্স আছে, হ্যাঁ স্যার ট্যাক্স আছে, ডিভিডেন্ড নেই। তার মানে প্রথমে লিখবো কি, লেখ ট্রান্সফার টু রিজার্ভ কত হয় 5,000 টাকা, ট্রান্সফার টু রিজার্ভ 5,000 টাকা, লেখ ট্রান্সফার টু রিজার্ভ 5,000 টাকা, লেখ ট্রান্সফার টু রিজার্ভ 5,000 টাকা। আর কি লিখবো, প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্স কি লিখবো, প্রভিশন ফর ট্যাক্স কোনটা লিখবো, কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার, খোঁজ খোঁজ প্রভিশন ফর ট্যাক্স কত ছিল কারেন্ট ইয়ারে, স্যার 30,000 টাকা, 30,000 টাকা, লেখ 30,000 টাকা, লেখ 30,000 টাকা, লেখ যোগ করে কত হচ্ছে 37 5 42 আর 30 কত হয়, 42 আর 30 72,000 টাকা, ঠিক আছে। এটা বেরোলো কি প্রফিট বিফোর ট্যাক্স, বেরিয়ে গেল প্রফিট বিফোর ট্যাক্স। এর সাথে আমি তাদের যোগ করতে কি শিখিয়েছি, স্যার আপনি এসে যোগ করতে শিখিয়েছেন, এখানে লিখে দে, এখানে লিখে দে না, বেটার হয়, অনেক সময় লিখে দেয় অনেকে পিবিটি, এটা পিবিটি বেরোলো, ঠিক আছে। এর সাথে যোগ করবো কি নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, লিখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। লেখ কি বলে, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স কি বলেছে, তো এখানে কি কিছু দেখতে পাচ্ছিস, চোখে পড়ছে কি, ডেপ্রিসিয়েশন একটাই পড়ছে, 25 ছিল 30 হয়ে ডেপ্রিসিয়েশন মানে 5,000 টাকা, একটা আসবে ডেপ্রিসিয়েশন 5,000 টাকা, আর কিছু আসবে না স্যার, আর কিছু আসছে না এই অঙ্কে, আর কিছু আসছে না, একটাই আইটেম আসছে 5,000 টাকা ডেপ্রিসিয়েশন, ব্যাস লেখ একটাই আইটেম আসলো ডেপ্রিসিয়েশন 5,000 টাকা। 72 আর 5 কত হলো 70,000 টাকা, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট, এটাকে বলা হয় কি অপারেটিং প্রফিট, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। নেক্সট, নেক্সট চলে আয়, নেক্সট কি করবো এখান দিয়ে একটা করে দেখ। প্রথমে কি ছিল স্যার, ক্রেডিটার্স, ক্রেডিটার্স কমছে, ক্রেডিটার্স কমলে মাইনাস হয়, ক্রেডিটার্স কমলে মাইনাস হয়, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। স্টক, স্টক কি হচ্ছে, স্টক কমছে, স্টক কমলে প্লাস হয়, স্টক কমলে প্লাস হয়।
ডেটার্স বাড়ছে, ডেটার্স বাড়লে মাইনাস হয়, ব্যাস আর কিছু না। এই 3টে আইটেম করতে হবে। তাহলে কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, লেখ ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, মাইনাস দিয়ে লেখ, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি বলে ব্যাকেটে লেখ ক্রেডিটার্স, কত টাকা রে? 20,000 টাকা, 20,000 টাকা। আচ্ছা, তারপর কি ছিল? অ্যাসেট দিকে দেখা, স্টক। স্যার স্টক বেড়েছে, স্টক বেড়েছে মানে কি? স্টক যোগ করব, স্টক কমেছে, স্টক কমলে মানে কারেন্ট অ্যাসেট কমলে যোগ করতে হয়। তাহলে কি লিখবো? ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, যোগ দিয়ে লেখ, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ব্যাকেটে লেখ স্টক, অ্যামাউন্ট, স্যার অ্যামাউন্ট কত হচ্ছে বলে? অ্যামাউন্ট কত হচ্ছে? 40 ছিল 35, 5,000 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা, প্লাস 5,000 টাকা লেখ। ঠিক আছে তো? লাস্ট চলে আয় ডেটার্স কি হচ্ছে? স্যার ডেটার্স বাড়ছে, কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করতে হয়। তাহলে কি লিখবো? মাইনাস দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ব্র্যাকেটে কি লিখবো? ডেটার্স, তাই তো? ডেটার্স ছিল তো? এটা কি ছিল? ডেটার্স কত টাকা? 10,000 টাকা, ডেটার্স ছিল 10,000 টাকা, মাইনাস 10,000 টাকা। দেখ এই অবস্থায় দেখ তোর কি দাঁড়াচ্ছে, যোগ বিয়োগ করে কি দাঁড়ালো এখানটায়? 77 থেকে 20 বাদ দিলে 57, 57 আর 5 62, 62 থেকে 10 বাদ দিলে কত হয়? 52,000 টাকা। ওই 52,000 টাকায় হয়। জানিস তোরা কে জানিস? বলছি জিজ্ঞাসা করি, তোদেরকে আস্ক করছি, বল এই 52,000 টাকায় কি বলে? বলতে পারবি তো? জানিস? না জানতে পারলে কোনো সমস্যা নেই, আমি বলে দেবো। এটাকে বলা হয় ক্যাশ, বল। ঠিক, একদম ঠিক, এটাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। এতদিন আমরা কেন লিখতাম না? কেননা ডাইরেক্ট এটাই তো বাইরে পাঠাতাম, কিন্তু এরপরেও একটা আইটেম আছে, এই জন্য আমি লিখবো। যেখানে আইটেম থাকবে সেখানে লিখবো। কি লিখবি বল? এটাকে কি বললাম বল লিখতে? ও বললো, দেখ ঋষি বললো, কি বললো? ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, from operating activities to না ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, তারপর লিখবি মাইনাস দিয়ে লিখবি ট্যাক্স পেড। এখান থেকে ট্যাক্স পেড মাইনাস করবি। আর ট্যাক্স পেড কোনটা হয়? শুরু না শেষ? শুরু, শেষ তো করেই ফেললাম। তাহলে বল ট্যাক্স পেড কত বলেছে অঙ্কে? 20,000 20,000। তাহলে 52 থেকে 20 বাদ দিলে 32,000 টাকা হয়। অ্যান্সার দেখ, না মিললেও যাদের অ্যান্সার না মিলে আমি বলবো এটাই অ্যান্সার। ঠিক আছে তো? দেখে নে। answer তো এখানে ভুল কত দিয়েছে? 57,000 57,000। কেন 57 দেবে? দেখে নিচ্ছি, চিন্তা নেই, দেখে আরেকটা ট্রিক্স আছে, আমি বলে দিচ্ছি, আরেকটা ব্যাপার আছে, ওরা করেছে কিনা দেখছি। দেখ অনেক সময় কি হয় না, 57 তো হওয়ার কথা না। ও একটা করতে পারে, ধর কি কত নম্বর? ওটাই যেটা করেছিলাম না ওটাই 57,000 টাকা, আমাদের কত বেরোলো? 32 বলছে as been provision for tax of last year 20,000 has been paid this year। কিন্তু আগের বছর টাকাটি বছর পে করেছে 20,000 টাকা। 20,000 টাকা মাইনাস করলাম তো আমরা? হ্যাঁ ওটাই 20,000 টাকা মাইনাস করলাম, ঠিক আছে। তারপরেও বলছে 57,000 টাকা। 57,000 টাকা আমাদের কত বেরোলো যে সেবার দেখে নে, চেক করে নে। আমাদের বেরোলো 32,000 টাকা। তাহলে 57 আর 32 ডিফারেন্স কত দেখ না। 25,000 টাকা ডিফারেন্স হয়েছে, 25,000 টাকা। একবার জাস্ট চেক করে নে, আমি তোকে বলছি। আমি প্রথমে পিবিটি বলছি, মিলিয়ে দিচ্ছি। দেখ 18 ছিল 55, ওটা ঠিক করেছিলাম তো? 55 থেকে 18 বাদ দিলে কত হয়? 37,000 টাকা। ঠিক আছে, 37 এর সাথে 5 যোগ করলে 42। ঠিক আছে, 42 আর 30 যোগ করলে কত হয়? 72। তাই তো? পিবিটি কত? পিবিটি 72,000 টাকা তো? পিবিটি 72,000 টাকা। ওর সাথে ডেপ্রিসিয়েশন যোগ করেছিল 5,000 টাকা। 72 আর 5 77,000 টাকা। ঠিক আছে, এইবার 77 থেকে ক্রেডিটার্স কি ছিল বল? ক্রেডিটার্স 20,000 টাকা মাইনাস ছিল। দেখ ছিল ক্রেডিটার্স 20,000 টাকা মাইনাস ছিল। আচ্ছা, তারপর স্টক 5,000 টাকা অ্যাড করেছিলি। আচ্ছা, ডেটার্স 10,000 টাকা মাইনাস করেছিলি। আচ্ছা, ঠিকই তো আছে। এই যোগ বিয়োগ করে কি দাঁড়িয়েছিল বল? 52,000 20,000 লেস করে 32,000 32। এটাই অ্যান্সার, ওকে চেঞ্জ করার জায়গা নেই, এটাই অ্যান্সার হচ্ছে। বুঝছিস? এটাই অ্যান্সার, কিছু করার নেই। ঠিক আছে তো? হ্যাঁ, ওরা বলতে পারতো যে না এখানে ব্যাংক ওভারড্রাফট আছে, ব্যাংক ওভারড্রাফট 10,000 টাকা আছে না, ওরা কারেন্ট লিমিটও মনে করতে পারে, অনেকে মনে করে কারেন্ট লিমিট, এটা মনে করতে পারে। তাহলে কারেন্ট লিমিট কমছে, সেক্ষেত্রে কত হতো বলতো? 32 ছিল, আমাদের কত বেরোলো বল? আমাদের কত বেরোলো? 32। 32 থেকে 10 বাদ দিয়ে 22,000 হতো, 22,000 হয়ে যাচ্ছে। এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, পারফেক্ট আনসার। অনেক পেজে আনসার ভুল থাকে। যাই হোক, বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উদ্দেশ্যগুলো লেখো। তো ঠিক আছে, শোন।
তাহলে এই পেজটা কিন্তু আমরা শেষ করে দিলাম।